হ্যালো সবাইকে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা পড়ব HTML। HTML কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে আমরা কি করি? HTML এর কাজ কি? ঠিক আছে? HTML আমরা শিখব কেন? ব্যবহার কোথায়? সব জানবো আস্তে, আস্তে। তো HTML শেখার জন্য আমরা এটা ১ম এই দেখে নিচ্ছি। HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? HTML এর ফুল ফর্ম কি? HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এবার HTML আমরা লিখি কি দিয়ে? HTML যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এটাকে আমরা অ্যাকচুয়ালি মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে? মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোনো ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা ডিজাইন করি। ঠিক আছে? যদি আমরা কোনো ওয়েবসাইটে ঢুকি তখন আমরা দেখতে পাই যে কিছু লেখা আছে, কিছু বাটনস আছে, কিছু লিঙ্কস আছে অ্যান্ড প্রপার একটা ফন্ট সাইজ, ফন্ট স্টাইল সমস্ত কিছু করা আছে। এটা প্রপার লেখা আছে, কিছু লিস্ট আছে, কিছু টেবিলস আছে যেগুলো আমরা কি দিয়ে করি? যেগুলো আমরা এই HTML যাকে আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি সেটা দিয়ে করে দেখি। যেমন ধরো আমি যদি কোনো ওয়েবসাইট দেখাই এখানে, হ্যাঁ, তো এই যে সাইটটা আছে, ঠিক আছে? এখানে আমি একটা সাইট পেলাম। এই যে সাইটটা আছে, এখানে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি, আমরা বলতে পারি এখানে CSS বলে যে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা দিয়ে এইরকম কালারিং গুলো করা যায় ওয়েবসাইটে। এটা ইউজই করা হয় না আমরা বলতে পারি, ঠিক আছে? কিভাবে? আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্টে যদি ক্লিক করি, আমরা এখানে না দেখছি যে এখানে CSS ইউজ হয়েছে, ঠিক আছে? এই নিচে যেটা আছে, এটা এই স্টাইলস যদি লেখা থাকে এটা আমরা জানি কি CSS, ঠিক আছে? অ্যান্ড উপরে এটা দেখছি আমরা একটা HTML ফাইল, ঠিক আছে? তো HTML ফাইল দিয়ে কি হয়? HTML ফাইল দিয়ে এইখানে লিঙ্কস গুলো অ্যাড করা হয়েছে। যদি আমি এতে ক্লিক করি এই সাইটের আমরা ফেসবুকে চলে যাব, ঠিক আছে? অ্যান্ড এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ আছে, এতে যদি ক্লিক করি আমরা অরিজিনাল এই সাইটেই ফিরে আসবো, ঠিক আছে? এবার এখানে যে লেখাগুলো আছে এর মধ্যে বেশিরভাগ জায়গাতে আমরা লিঙ্কস দেখতে পাচ্ছি। যেমন ধরা আমরা দেখছি এইখানটা হাইলাইটেড আছে। হুম, এবার এগুলো আমরা সবই একটা করে লিঙ্কস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই লিঙ্কগুলো কি করে বানায়? এই লিঙ্কগুলো কি করে বানানো হয়? সমস্ত কিছুটা আমরা HTML এর মাধ্যমে শিখতে চলেছি অ্যান্ড এগুলো HTML এর মাধ্যমে বানানো হয়, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা শিখবো অ্যান্ড HTML এর যে ট্যাগস গুলো আছে, ট্যাগ মূলত ২ রকমের। এখানে তোমরা ৩ রকমের দেখতে পাচ্ছ, বাট ৩ রকম না। এইগুলো হচ্ছে যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করতে থাকি। এই ট্যাগগুলো আমরা আমাদের কাজের জন্য, দরকারের জন্য আমরা ইউজ করতে থাকি। অ্যান্ড সিম্যান্টিক ট্যাগ অ্যান্ড নন সিম্যান্টিক ট্যাগস আছে। ঠিক আছে? এগুলো হচ্ছে ট্যাগ হচ্ছে ২ ধরনের। যেটা হচ্ছে নন সিম্যান্টিক ট্যাগস অ্যান্ড নন সিম্যান্টিক ট্যাগস। এবার সিম্যান্টিক ট্যাগস কি? সিম্যান্টিক ট্যাগস হচ্ছে যেমন ধরো আর্টিকেল, অ্যাসাইডস, ডিটেইলস, ফিক ক্যাপশনস, ফিগার, ফুটার, হেডার, মেইন, মার্ক, ন্যাভ, সেকশন, সামারি, টাইম আরো অনেক কিছু এটসেট্রা, ঠিক আছে? অ্যান্ড এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যার মাধ্যমে আমরা ডিফাইন করেছি যে কোন পার্টটা হেডার, কোনটা ন্যাভ, কোনটা সেকশন, কোনটা আর্টিকেল, কোনটা অ্যাসাইডস, কোনটা ফুটার। বাট আমরা যদি এরকম ধারাভাবে কোডটা লিখি যে আমরা লিখছি কি হেডার, ঠিক আছে? তো এই যে হেডারটা লিখছি এটা কি আমাদের ওয়েব পেজের এই উপরে চলে আসবে? হ্যাঁ, আমি মানছি চলে আসবে, ঠিক আছে? এর নিচে আমাদের কি আছে? ন্যাভ। এর নিচে যদি আমরা ন্যাভ লিখি, ন্যাভ কি এর নিচে চলে আসবে? হ্যাঁ, চলে আসবে। আচ্ছা, তার নিচে যদি আমরা সেকশন দিয়ে কোনো ট্যাগ লিখি, সেকশন দিয়ে একটা ট্যাগ লিখলাম। এবার তার মধ্যে আমরা আমাদের প্রপার যে অ্যাকচুয়ালি কনটেন্ট গুলো আছে সেগুলো রাখছি। তো এটা কি সেকশনটা কি এই ন্যাভের নিচে চলে আসবে? হ্যাঁ, চলে আসবে। আচ্ছা, আর্টিকেল দিয়ে আমি যদি কোনো ট্যাগ লিখি অ্যান্ড তার ভিতরে আমি যদি কনটেন্ট গুলো লিখি, আর্টিকেলটা কি এই সেকশনের নিচে চলে আসবে? আসবে। ফুটারটাও যদি ফুটার ট্যাগ দিয়ে কিছু লিখি অ্যান্ড তার ভিতরে কনটেন্টটা দিই আমাদের, আর্টিকেলের নিচে আসবে? হ্যাঁ, আসবে। কিন্তু আমরা যদি অ্যাসাইড ট্যাগ দিয়ে কিছু লিখি অ্যান্ড ওখানে কিছু আমরা আ অ্যাকচুয়ালি আমাদের কনটেন্টটা রাখি, অ্যাসাইড ট্যাগসটা কি এই সেকশন আর অ্যাসাইড ট্যাগটা কি এই সেকশন আর আর্টিকেলের মাঝখানে আসবে? তার মানে এই সাইডটায় আসবে? না, আসবে না। কারণ এটা অ্যাকচুয়ালি আমরা প্রপার স্ট্রাকচারটা করব। আমরা কি জানছি এই ছবিটার মাধ্যমে কি জানছি যে কোন ট্যাগটা অ্যাকচুয়ালি কোন পজিশনটার জন্য ইউজ হয়। যে আমরা যদি দেখি যে এই পজিশনে আমাদের কোনো কনটেন্ট রাখতে বলা হচ্ছে। তখন আমরা বুঝবো যে এখানে আমরা যদি কোনো সিমেন্টিক ট্যাগ ইউজ করি, কি সিমেন্টিক ট্যাগ ইউজ করব? সেকশন সিমেন্টিক ট্যাগ ইউজ করব। আমাদের যদি বলা হয় কোনো এই ডান সাইডে, এই রাইট সাইডে এখানে কোনো কনটেন্ট রাখা হবে। অথচ তুমি এখানে কোনো নন সিমেন্টিক ট্যাগ ইউজ করতে পারবে না। কি ট্যাগ ইউজ করবে? অ্যাসাইড ট্যাগস ইউজ করবে। নিচে, সবার নিচে আমরা যেটা জানি সেটা ফুটার অ্যান্ড সবার উপরে যেটা জানি সেটা হেডার। ঠিক আছে? এখানে ন্যাভ আছে। ন্যাভ কি? ন্যাভ অ্যাকচুয়ালি হেডারের মধ্যেকারই একটা অংশ যেখানে ন্যাভ মেনু আমরা দেখতে পাই, ন্যাভ বার দেখতে পাই। এখানে আমি যদি কোনো ওয়েবসাইট সার্চ করি, ঠিক আছে? যেমন ধরো আমরা কিছু ওয়েবসাইট সার্চ করেছিলাম। এখানে IMDb ওয়েবসাইটে যদি ঢুকি, এটা আমরা প্রপার একটা ন্যাপ বার দেখতে পাচ্ছি এই পজিশনটা, ঠিক আছে? এখানে লোগো আছে, এখানে মেনু অপশন আছে, এখানে সার্চের অপশন আছে অ্যান্ড এখানে আরো কিছু আছে, এখানে সামথিং আছে, ঠিক আছে? এই অপশনস গুলো এগুলো হচ্ছে গোটাটাই ন্যাভ অ্যান্ড হেডারের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এরকম দ্বারা আরো অনেক কিছু আমরা দেখবো। নন সিমেন্টিক ট্যাগ মূলত আমরা ২ রকমেরই জানি, যেটা হচ্ছে ডিভ আর স্প্যান। ডিভ কি করে? ডিভ মূলত সিমেন্টিক ট্যাগের মতোই অনেকটা কাজ করে। বাট সিমেন্টিক ট্যাগ SEO ভালো রাখে। SEO কি?
সেটা আমরা আরো পরে জানবো। আস্তে আস্তে আমরা যখন ওয়েব ডেভের দিকে আরো এগোবো, এসইও কি সেই জিনিসটা আমরা আরো ভালো করে বুঝবো, ঠিক আছে? অ্যান্ড এসইও কি কাজ করে, কেন আমাদের দরকার এসইও, তো সেই সব জানবো। আচ্ছা, div আর span, ঠিক আছে? div মূলত একটা বক্স, div মূলত একটা বক্স, এটা আমরা একটা div মানছি, ঠিক আছে? এটা আমাদের একটা div। তাহলে span কি? span হচ্ছে, আমরা যদি কোনো টেক্সট নিই, সামথিং এখানে কিছু টেক্সট আছে, এই টেক্সটটাকে আমরা আলাদা করে ধরবো, কি দিয়ে ধরবো? আমরা স্প্যান দিয়ে ধরে ফেলতে পারবো। কোনো ডিভের ভিতরে আমরা কোনো টেক্সটকে স্প্যান দিয়ে ধরতে পারি। অ্যান্ড আমরা যখন কোড করি, ঠিক আছে, আমরা যখন কোড করি, কোডের অ্যাকচুয়াল নিয়ম কি? কোড লেখার অ্যাকচুয়াল নিয়ম কি? তো কোড লেখার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে, আমরা যদি কোনো ট্যাগ নিই, যেমন ধরা সিম্যান্টিক ট্যাগের মধ্যে আমরা সামথিং ধরছি, একটা ট্যাগ আছে, ঠিক আছে? আমরা ট্যাগ আছে, এই এই নামের একটা কোনো ট্যাগ আছে, যদিও নেই আসলে, বাট আমি ধরছি যে এই নামের কোনো ট্যাগ আছে। তাহলে আমি কি লিখবো? আমি সাপোজ এরকম দ্বারা প্রথমে একটা লেস দ্যান নিলাম, দেন গ্রেটার দ্যান দিচ্ছি, মাঝখানে আমি কি লিখছি? মাঝখানে আমি আমার ট্যাগের নামটা লিখছি, এখানে ভিতরে আমি যাও কিছু একটা লিখে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটা কন্টেন্ট লিখবো, তো লিখে দিলাম। এবার আমায়, এটা কি আমি রান করলে আমার কোডটা রান হবে? হবে না। এখানে আমায়, আমি যে ট্যাগটা শুরু করেছি সেই ট্যাগটাকে আমায় ক্লোজ করতে হবে। সুতরাং এখানে আমি এইভাবে আমরা ট্যাগটাকে ক্লোজ করি। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নিয়ম, যে আমরা এইভাবে আমরা ট্যাগটাকে ক্লোজ করব, তবে আমাদের কোডটা রান হয়, ঠিক আছে? প্রপার এরকম দ্বারা একটা লাইনে আমরা কোডটাকে লিখতে থাকি, ঠিক আছে? এবার ডিপ আর স্প্যানের মধ্যে পার্থক্য কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিছুই জানিনি এখনো পর্যন্ত। এটা আমরা আরো আস্তে আস্তে জানবো। তার আগে আমরা জানবো সিমান্টিক ট্যাগের ব্যবহার, কোন ট্যাগটা কিসের জন্য। এখানে মূলত যেগুলো আমরা এইরকম কালার দিয়ে হাইলাইট করা আছে দেখতে পাচ্ছি, সেই ট্যাগগুলোই আমরা আগে জানবো। মূলত এই যে ট্যাগগুলো আছে বাকি সাদা রঙের, এগুলো আমরা এখন অত গুরুত্ব দেবো না, বিকজ আমাদের এখন যে জিনিসগুলো মোটামুটি জানা দরকার আমরা সেগুলোই এখন জানবো, ঠিক আছে? তারপরেই আমরা চলে যাবো কিসে? মেন ট্যাগস, যেগুলো আমরা ইউজ করতে থাকবো, ঠিক আছে? যেগুলো আমরা সবসময়ের জন্য ইউজ করতে থাকবো। 1 মিনিট, আমার একটা কল আসছে, আমি কলটা অ্যাটেন্ড করে আবার ব্যাক করছি। অলরাইট, তো এবার আমরা সরাসরি বেশি এখানে টাইম স্পেন্ড করব না, আমরা চলে যাবো কোথায়? আমরা চলে যাবো আমাদের কোড এডিটরে। এবার আমরা জানবো কোড এডিটর কি। কোড এডিটর হচ্ছে, আমরা সাপোজ ধরছি একটা সফটওয়্যার আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি না, কোড এডিটর সফটওয়্যার, কোড এডিটর, ঠিক আছে? এবার কোড এডিটর অনেক রকমের আছে, মূলত বেশিরভাগ জায়গাতেই ভিএস কোড নামক একটা কোড এডিটর ইউজ করা হয়, যেটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড নামে জানি, ঠিক আছে? আর কিছু জায়গায় যারা সেই 1945 সালের লোকজন মানুষ, তারা মূলত ইউজ করে থাকে নোটপ্যাড। এছাড়াও আরো অনেক কোড এডিটর আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো, যেগুলো আমরা আরো জানতে পারবো, ঠিক আছে? বাট আমি সাজেস্ট করবো সবসময় ভিজুয়াল স্টুডিও কোড। ভিএস কোড মাইক্রোসফটের একটা কোড এডিটর মূলত, যেখানে আমরা অলমোস্ট সব ল্যাঙ্গুয়েজই লিখতে পারবো, ঠিক আছে? অসংখ্য কোম্পানি, বহু সংখ্যক কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি ভিএস কোডই ইউজ করে থাকে, ঠিক আছে? তো আমাদের কোড এডিটর কি করে? আমরা হচ্ছে একটা হিউম্যান বডি, ঠিক আছে? সাপোজ আমরা ধরছি একটা হিউম্যান বডি, এটা কম্পিউটার, ঠিক আছে? এবার আমরা যদি ডাইরেক্ট, আমরা যদি কি করি, ডাইরেক্ট এখান থেকে এখানে বলি যে ভাই আমার একটা কোড আছে, ঠিক আছে? তার মানে আমি একটা স্ট্রাকচার দিচ্ছি, কি লিখছি না, শোন ভাই কম্পিউটার, আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, ঠিক আছে? তো আমি যদি এরকম লিখি, ঠিক আছে, অ্যান্ড অ্যাকচুয়ালি আমি কখনো এটা লিখবো না যে আমি একটা ওয়েবসাইট বানাতে চাই। আমি কি লিখবো? আমি এখানে লিখবো আমি একটা এইচটিএমএল ফাইল বানাতে চাই। আমি এরকম দ্বারা লিখে দিলাম, আমার কম্পিউটার বুঝে গেল, এটা তো কখনোই সম্ভব না, না? এবার আমি যদি এরকমই লিখলাম যে ওই এইচটিএমএল ফাইলে আমি যা লিখছি তুই ওই রকম কাজ করিস, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমি লিখে দিই, এটা কি থোড়ি না হয়ে যাবে? এটা তো হবে না, না? বিকজ ও এই আমার বাংলা ভাষাটা ও বুঝতে পারবে না, আমাদের কম্পিউটার সিস্টেম এই বাংলা ভাষাটা বুঝতে পারবে না। তো আমাদের কম্পিউটার সিস্টেম বুঝবে কি করে? আমরা সাপোজ যদি ভালো একটা উদাহরণ নিই, ঠিক আছে? আমরা মূলত জেনে থাকি ট্রান্সলেটার, ঠিক আছে? বা আরেকটা জিনিস যদি বলি, দোভাষী, বাংলায় যাকে বলা হয় দোভাষী। তো এখানে আমাদের সাপোজ একটা ক্লায়েন্ট আছে, যে কি, যে হচ্ছে একজন
ইউএস থেকে আসা ক্লায়েন্ট, ঠিক আছে? ইউএস থেকে আসা একটা ক্লায়েন্ট। আচ্ছা। এবার ভালো ইংরাজি আছে, ইংরেজ মাল, তো ভালো করে একটু সামলাতে হবে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের দেশি মাল, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভাষাটা একটু অন্যদিকে যাচ্ছে, সরি। এটা হচ্ছে আমরা একটা বেঙ্গলি গাই, ঠিক আছে? বেঙ্গলি গাই। আচ্ছা। অ্যান্ড এদিকে আমাদের আছে, কে আছে? এদিকে আমাদের আছে কে? এদিকে আছে আমাদের একজন ট্রান্সলেটর, ট্রান্সলেটর, ঠিক আছে? এবার আমরা কি করছি? আমরা করছি একে আমরা ডাইরেক্ট বাংলায় কিছু বলে দিলে এ নিশ্চয়ই বুঝতে পারবে না। আমরা এইভাবে যদি একে কিছু বলে দিই, এ বুঝতে পারবে না। আমরা কি করি? আমরা ডাইরেক্ট একে বলি, যে কি করে? যে বাংলাটাও জানে, যে বাংলাও জানে, আবার কি জানে? ইংরাজিও জানে, ঠিক আছে? তো এ ইংরেজিও জানে, বাংলাও জানে, ঠিক আছে? অ্যান্ড এ শুধু বাংলা জানে, যেমনটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এ শুধু ইংরাজি জানে, এ বাংলা জানে না, ঠিক আছে? তো আমরা কি করব? আমরা একে বলবো, এ একে বলবে। কাজটা ঠিক এইভাবে করে। আমরা একে বাংলায় বলবো, আমরা একে গোদা বাংলায় কথা বলবো। এ কি করবে? ওটাকে ইংরেজিতে এনে একে বলে দেবে, ঠিক আছে? ওই ইংরেজিতে এনে একে বলে দেবে। ঠিক আছে, ভালো কথা। তো এবার যেহেতু এইভাবে হচ্ছে, তাহলে একে আমরা মাঝখানে কেন রাখছি? এমনি রাখছি। দেখতে ভালো লাগছে তাই রাখছি। ওসব কোনো কথা না। ঠিক আছে। এবার কেসটা কি হবে? এবার কেসটা একটু জন্ডিস হবে। কারণ এবার আমাদের বুঝতে একটু সমস্যা হবে, ঠিক আছে? কি সমস্যা? কোনো সমস্যা নেই। ভালো করে বুঝতে চাইলেই ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি এখানে বলছি আমাদের কম্পিউটার সিস্টেমকে আমি ডাইরেক্ট কোনো কথা বলছি না। কারণ বলতে পারবো না, বললেও সে বুঝতে পারবে না, ঠিক আছে? এটা আমাদের কম্পিউটার সিস্টেম। তো আমি কি করেছি? আমি ডাইরেক্ট এই কোড এডিটরকে কথাটা বলছি। কথাটা আমি এই কোড এডিটরকে বলছি। কিসে বলছি? না, আমি একটা এইচটিএমএল ফাইলে বলছি। কিসে বলছি? আমি একটা এইচটিএমএল ফাইলে বলছি। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি কথাটা বলছি। যেমন দ্বারা আমরা যদি উম, ফ্রান্সে গিয়ে কথা বলি, ফ্রেঞ্চে কথা বলতে হবে। চায়নায় গিয়ে কথা বললে চাইনিজে কথা বলতে হবে। তেমন দ্বারা সেম ব্যাপার। কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখে নিচ্ছি, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। এবং এই কোড এডিটর কি করছে? এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটাকে এই যে কম্পিউটার সিস্টেম আছে তার ভাষায় চেঞ্জ করছে। তার ভাষায় চেঞ্জ করে দিয়ে ও কি করছে? ও কম্পিউটার সিস্টেমকে দিয়ে দিয়েছে। কম্পিউটার সিস্টেম বুঝতে পারছে। কম্পিউটার সিস্টেম বুঝতে পারছে। আচ্ছা, তো ইয়ে বাত। ও কি করছে? ও বলছে, ও তুমি ওই পেজ বানাতে চাও? নো প্রবলেম, আমি হেল্প করছি। তো এরকম ধরনের ডাইরেক্ট একটা কনভারসেশন তো হতে পারে না। কনভারসেশন কিসের মাধ্যমে হয়? কোডের মাধ্যমে হয়, ঠিক আছে? তো কোডটা এবার আমরা ডাইরেক্ট লিখতে আরম্ভ করবো। বেশি বোঝানো হয়ে যাচ্ছে, অনেক বেশি বোঝানো হয়ে যাচ্ছে। বোঝানোটা প্র্যাকটিক্যালি ভালো, এইভাবে থিওরিটিক্যালি এতটা ভালো করে বোঝাটা কখনোই সম্ভব না, ঠিক আছে? তো আমি কি করছি? আমি ডাইরেক্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিএস কোড ইনস্টল করবে কি করে। এখানে লিখে দেবে ভিএস কোড, ব্যাস, কাজ শেষ। ভিএস কোড লিখে দিলে ভিজুয়াল স্টুডিও কোড এসে গেল। এখান থেকে ক্লিক করলে, ক্লিক করে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ আছে। এখানে যদি ক্লিক করি, ম্যাক ওএস এর জন্য, উইন্ডোজ এর জন্য আছে, লিনাক্স এর জন্য আছে। এই অপশনটা যদি না দেখতে পাই, উপরে এইখানে ডান দিকে কোণে ন্যাপ বারে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড বাটন আছে। ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে আমরা এই পেজে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এখানে কি আছে? এখানে উইন্ডোজ এর জন্য আছে, এখানে লিনাক্স এর জন্য আছে, এখানে ম্যাক ওএস এর জন্য আছে। ব্যাস, কাজ শেষ। এখান থেকে আমরা নর্মালি ডাউনলোড করে নেবো। যদি এখান থেকে ডাউনলোড না করি, কোথা থেকে করবো? মাইক্রোসফট স্টোরে চলে যাবো ডাইরেক্ট। এমএস স্টোরে গিয়ে এখানে আমরা ডাইরেক্ট সার্চ করে দেবো ভিএস কোড, ঠিক আছে? এখানে গিয়ে আমরা সার্চ করবো ভিএস কোড। এখান থেকে আমরা এটা পেয়ে যাবো। ব্যাস, ফ্রিতে অ্যাভেলেবেল আছে, এখান থেকে আমরা ইনস্টল করে নেবো। হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমরা কি করব? এবার আমরা চলে যাব ভিএস কোডে। আমরা খুলবো কি? ভিএস কোড। তো হিরো কা এন্ট্রি হোগা। প্রথম ভিএস কোডে তার মানে আসবো, আমাদের কিছুটা এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে? আমাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে উপরে লেখা আছে ভিজুয়াল স্টুডিও কোড, এডিটিং ইনভলভড। এখানে স্টার্ট আছে, নিউ ফাইল, ওপেন ফোল্ডার। এই অপশনটা আমরা এখন যাচ্ছি না। অ্যান্ড রিসেন্ট, যদি তোমরা প্রথমবারের জন্য ভিএস কোড ওপেন করো, এই অপশনটা তোমরা দেখতে পাবে না। এখানে এতগুলো ফাইল তোমাদের থাকবে না, যেটা আমার এখানে আছে। অ্যান্ড এখানে নিউ ফাইলে আমরা ক্লিক করলে আমরা নতুন ফাইল খুলতে পারবো। এখানে ওপেন ফাইলে ক্লিক করলে আমরা আমাদের অলরেডি এক্সিস্ট কোনো ফাইল খুলতে পারবো। ওপেন ফোল্ডারে হলে আমরা কোনো এক্সিস্ট ওপেন ফোল্ডার আমরা এখানে ওপেন করতে পারবো এইটার মাধ্যমে। তো আমি এখানে সিম্পলি কি করবো? এই ওয়েলকামটা কেটে দেবো। কেটে দিয়ে এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করে দেবো।
ওপেন ফোল্ডারে যেহেতু আগে একটা ফোল্ডার আছে, এখানে আগে একটা ফোল্ডার রাখা আছে কি আর নেই, তাহলে আমি কি করব, তাহলে আমি একটা ফোল্ডার বানাবো আগে, ঠিক আছে। আমি এখানে সিম্পলি একটা ফোল্ডার বানাবো, যেটার নাম দিচ্ছি আমি ফার্স্ট এইচটিএমএল, ঠিক আছে। যেহেতু এটা প্রথমবারের জন্য আমরা এইচটিএমএল ফাইল লিখছি, তার জন্য আমি ফার্স্ট এইচটিএমএল নাম দিলাম, ঠিক আছে। এবার আমি খুলছি ভিজুয়াল স্টুডিও কোড। ভিএস কোড খুলে এখান থেকে আমি কি করছি, আমি এটা কাটছি, এখানে ওপেন ফোল্ডার, এখান থেকে আমি পেয়ে যাব কি, এখান থেকে আমি যাব ডেস্কটপেই আছে ফার্স্ট এইচটিএমএল সিলেক্ট ফোল্ডার। কি দেখতে পাচ্ছি, এখানে আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমি একটা ফাইল নিচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে ফাইল, এই অপশনটা হচ্ছে ফাইলের অপশন, এটা ফোল্ডারের অপশন, এটা রিফ্রেশ এক্সপ্লোরারের অপশন, অ্যাকচুয়ালি এইটা এক্সপ্লোরার মেনু আমাদের। অ্যান্ড এখানে আছে কোলাপস ফোল্ডার ইন এক্সপ্লোরার, যেগুলোর ব্যবহার আমরা আরো আস্তে আস্তে জানবো, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি এখানে একটা সবার আগে যে কাজটা করব, এখানে উপর থেকে 5 নম্বর যে অপশনটা আছে এক্সটেনশনস বলে, এখানে যাব। এখানে গিয়ে সবার আগে যেটা আমাদের কাজ হয়ে থাকবে লাইভ সার্ভার। লাইভ সার্ভার বলে একটা এক্সটেনশন আছে, সেটাকে আমরা ইনস্টল করব। এই প্রথমেই দেখতে পাচ্ছি এসে গেছে লাইভ সার্ভার ঋত্বিক দে। এখানে এসে এটাকে আমরা ইনস্টল করে দেবো, এটা অটোমেটিক এনেবল হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার এখানে আমরা একটা ফাইল বানাচ্ছি, ফাইলের নাম কি দিচ্ছি, ফাইলের নাম, এটা হচ্ছে আমাদের ফাইলের নাম ইন্ডেক্স। এটা আমি দিচ্ছি মানে তোমাদের দেওয়ার কোনো তার মানে হয় না, ঠিক আছে। আমি দিচ্ছি, তো এটা জাস্ট আমি ভাবছি যে আমার একটা নাম দিচ্ছি, বাট ফাইলের নাম যা কিছু হতে পারে, ঠিক আছে। সোজা কথা, ফাইলের নাম যা কিছু হতে পারে, বাট শেষে আমাদের কি দিতে হবে, এক্সটেনশন ডট এইচটিএমএল। কেন, কারণ হচ্ছে এইটার মাধ্যমে আমাদের ভিএস কোড বুঝছে, আমাদের কোড এডিটর বুঝছে যে আমরা কোন ভাষায় কোডটা লিখছি, ঠিক আছে। অ্যান্ড ওকে আমাদের কম্পিউটার সিস্টেমকে বোঝাতে গেলে কোন ভাষায় তার মানে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি খুলে নিলাম, খুলে নিয়ে আমরা যে জিনিসগুলো জানলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমরা যদি বেসিক্যালি দেখি, আমরা সিম্যান্টিক ট্যাগ করবো, ঠিক আছে। সিম্যান্টিক ট্যাগের মধ্যে আমরা কি কি দেখলাম, হেডার ফুটার ডিটেলস অ্যান্ড দেন, ঠিক আছে। বাট এখানে এই ট্যাগের ভিতরে আমরা প্রথমেই যদি কিছু ট্যাগ দেখে নিই, ঠিক আছে। প্রথমে আমরা কি কি ট্যাগ দেখতে পাচ্ছি, প্রথমে আমরা একটা ট্যাগ দেখতে পাচ্ছি যেটার নাম আছে এইচটিএমএল, তারপরে আছে হেড, তারপরে টাইটেল, তারপরে লিঙ্ক, তারপরে বডি, ঠিক আছে। যেহেতু পরপর এই 5টা টাইটেল, সরি 5টা ট্যাগ আছে, তাহলে 5টা ট্যাগ লিখে ফেলি, প্রথমেই থাকবে আশা করছি, তো লিখে ফেলি। তার আগে অ্যাকচুয়ালি লেখার আগে এইভাবে আমরা ডক টাইপ লিখবো, ঠিক আছে। ডক টাইপ এইচটিএমএল, ডক টাইপের মানে কি, ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ ইন এইচটিএমএল। আমরা একটা ডকুমেন্ট টাইপ করছি যেটা এইচটিএমএল এ লেখা, ঠিক আছে। এবার আমি চাইলে এইভাবেই লিখতে পারি, আবার আমি একটা এইচটিএমএল ট্যাগ নিতে পারি, এইচটিএমএল এর ভিতরে আমি একটা হেড ট্যাগ নিতে পারি, হেড ট্যাগের ভিতরে আমি একটা টাইটেল ট্যাগ নিতে পারি, টাইটেল ট্যাগের নিচে আমি কি নেবো, টাইটেল ট্যাগের নিচে আমি লিঙ্ক ট্যাগ নিতে পারি, হেডের নিচে আমি বডি ট্যাগ নিতে পারি, এই বডির ভিতরে আমি কোডটা করতে পারি, ঠিক আছে। তো এটার সহজ পদ্ধতি, অ্যাকচুয়ালি আমি যদি এত না খাটি, তাহলে আমার সহজ পদ্ধতিটা কি হবে সেটা আমি দেখবো, ঠিক আছে। তো ওটার জন্য আমাদের দরকার কি, এখানে আমি লিখবো এইচটিএমএল, এইচটিএমএল লিখে এই যে নিচে সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছি এইচটিএমএল ফাইল, এইচটিএমএল ফাইলে যদি আমি ক্লিক করি, আমাদের এটার যে কোডটা আসছে এটাকে আমরা বয়লার প্লেট বলে থাকি, ঠিক আছে। এটাকে আমরা বয়লার প্লেট বলে থাকি। দেখতে পাচ্ছি যেমন দ্বারা লিখেছিলাম ঠিক তেমন দ্বারা আছে, এইচটিএমএল ডক টাইপ এইচটিএমএল, ডকুমেন্ট টাইপ ইন এইচটিএমএল আছে, এইচটিএমএল এর ল্যাঙ্গুয়েজটা কিসে আছে, ইংলিশে আছে। হেড আছে, হেডের ভিতরে কি আছে, মেটা ট্যাগ আছে, মেটা ট্যাগ কি কি কাজ পরে জানবো। টাইটেল, টাইটেলটা যেমন আমরা করেছিলাম তেমন দ্বারা আছে, কি কাজ জানবো এক্ষুনি। বডি ট্যাগ আছে, আচ্ছা, কি কাজ জানবো এক্ষুনি। ঠিক, তো এবার যদি আমি দেখি, এখানে আমরা যেমনটা দেখছিলাম ডক টাইপ আছে, এইচটিএমএল আছে, হেড আছে, ঠিক আছে। বেসিক্যালি সব ট্যাগগুলি আমাদের আছে এখানে, ঠিক আছে। এবার আমরা আমাদের কোডটা শুরু করি, আমাদের প্রথম কোডটা আমরা লিখতে শুরু করি। আর একটা কাজ কি, যেটা হচ্ছে আমরা ইনস্টল করেছিলাম লাইভ সার্ভার, এখান থেকে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। লাইভ সার্ভারের কাজ কি বলছি, যেমন ধরো প্রথমে যদি আমরা একটা ট্যাগ দিয়ে শুরু করি, ঠিক আছে। প্রথমে আমরা একটা ট্যাগ নিচ্ছি, সিম্যান্টিক ট্যাগ আমরা পরে জানবো, হ্যাঁ বেসিক্যালি এই ট্যাগগুলো আমরা আগে জেনে নিচ্ছি। সিম্যান্টিক ট্যাগ অ্যান্ড নন সিম্যান্টিক ট্যাগগুলো আমরা একটু পরে জানবো। প্রথমে আমাদের এই ট্যাগগুলো সম্পর্কে একটা জ্ঞান থাকা, বেসিক নলেজ থাকা খুব জরুরি, ঠিক আছে। তবে আমরা এই ট্যাগগুলো বুঝতে পারবো এগুলোর কাজ কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখানে আমি প্রথমে ধরছি কি H1 ট্যাগ, অ্যাকচুয়ালি এখানে একটু লেখা ভুল আছে, এখানে অ্যাকচুয়ালি এইরকম হওয়ার কথা ছিল H1 থেকে H6 ট্যাগ, ঠিক আছে। তো এবার কেমন হবে, লিখতে আরম্ভ করি যদি, এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। ব্ল্যাঙ্ক মানে কিছুই নেই এখানে, আচ্ছা, কিছু নেই, ঠিক আছে। আমি কি করছি, ডবল উইন্ডো ক্রিয়েট করছি, ঠিক আছে। ডবল উইন্ডো আছে,
এখানে আমার বডি ট্যাগের ভিতর আমরা সবসময় এই যে ডক টাইপ ডকুমেন্ট টাইপ ইন এইচটিএমএল এর ফাইলের ভিতরে আমরা আমাদের সব কোডগুলো লিখছি মানে এখানে শো হবে। এর বাইরে আমরা কিছু লিখলে এখানে শো হবে না। আচ্ছা, হেড। হেড মানে কিন্তু এটা বুঝতে হবে, হেড আর হেডার দুটো আলাদা জিনিস। হেড আর হেডার দুটো আলাদা জিনিস। তাহলে হেড কোনটা আর হেডার কোনটা? হেডার দেখালাম, হেডার থাকে ন্যাপবারের তার মানে বাইরে আর কি, ন্যাপবারটা হেডারের ভিতরে থাকে। তো হেড কোনটা তাহলে? হেড হচ্ছে এই পোর্শনটা, এই জায়গাটাকে আমরা হেড বলি, ঠিক আছে? যেখানে এই ওপরের ডকুমেন্ট দেখতে পাচ্ছি লেখাটা, এই জায়গাটা আমরা এই পোর্শনটাকে হেড বলে জানি, ঠিক আছে? তো ডকুমেন্টটা কি অ্যাকচুয়ালি? ডকুমেন্টটা আছে আমাদের টাইটেল। এখানে ডকুমেন্ট লেখাটা যদি আমরা চেঞ্জ করি, এখানে কি চেঞ্জ হবে? হ্যাঁ হবে। কেটে দিলাম, ব্যাস। এখানে কি দেখাচ্ছে? আমাদের ফাইলে আইপি অ্যাড্রেসটা অ্যান্ড index.html, ব্যাস। এখানে আমরা যদি লিখি ফার্স্ট html, চলে এলো। এটাই হচ্ছে লাইভ সার্ভার, যে এখানে আমি লিখছি সঙ্গে সঙ্গেই ওখানে চলে আসছে। এর জন্য আমায় না তো কোনো রিলোড করতে হচ্ছে, না তো কিছু করতে হচ্ছে। এটাই হচ্ছে লাইভ সার্ভারের কাজ, ঠিক আছে? তো বেসিক্যালি আমি যদি করি, এখানে আমি একটা h1 ট্যাগ নিচ্ছি। h1 ট্যাগ নিচ্ছি, ভালো করে আমরা লক্ষ্য করি। এখানে আমি একটা h1 ট্যাগ লিখছি, যেখানে লিখছি হ্যালো কোডার্স, ঠিক আছে? লিখেছি। এবার কি হচ্ছে? সঙ্গে সঙ্গে আমাদের এখানে চলে আসছে, এলো, ঠিক আছে। একটা h2 ট্যাগ নিচ্ছি, অত খাটবো না, অত খাটবো না। কোডিং করতে গেলে সবসময় অলস হতে হবে ভাই, সোজা কথা। তো কোডিং করতে গেলে আমাদের সবসময় অলস হতে হবে ভাই। কি হচ্ছে? একটা, দুটো, তিন, হুম, ঠিক আছে। কটা এলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, যেমনটা বলেছিলাম। এবার কি করব? সিম্পলি h1 কেটে h2, দেখতে পাচ্ছি সাইজ যে ডিফারেন্স। একটু ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, একটু ভালো করে বুঝতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? কেসটা কি হচ্ছে একটু বুঝে নাও, তাহলেই হবে। আমি যেহেতু এখানে এই যে h1 টা কেটে h4 লিখে দিচ্ছি, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কি সাইজ চেঞ্জ হচ্ছে, সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তাই সাইজ চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হচ্ছে। কেন হচ্ছে? ট্যাগ চেঞ্জ হচ্ছে বলে, ঠিক আছে। তো এখানে 6, ব্যাস। ডিফারেন্ট, তার মানে পার্থক্যটা আমাদের চোখের সামনে আছে। কি না, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যাই বলি। h1 মানে সবার বড়, h2 মানে একটু ছোট, h3 মানে আরেকটু ছোট, h4 মানে আরো ছোট, h2 মানে অনেকটাই ছোট, অ্যান্ড h1 সরি h6 মানে একদমই ছোট, h5 মানে অনেকটাই ছোট, h6 মানে সবার থেকে ছোট, ঠিক আছে? তো আমরা যদি ভালো করে বুঝতে পারি, ঠিক আছে, আমরা এইভাবে বলতে পারি কিছুটা। যদি মজার ছলেই বলি, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একটা লোক আছে, যার নাম, যার নাম কি? যার নাম হচ্ছে হেডার, সরি হেডার, হেডিং। যার নাম আছে কি? হেডিং। এবার হেডিং এর মোট 6টা ছেলে, 6টা ছেলে, ঠিক আছে। আরে ভাই, 6টা ছেলে আছে, ঠিক আছে। বড় ছেলে, বড় ছেলে h1, তারপরের ছেলে, বড় ছেলে h1, তারপরের ছেলে হচ্ছে h2, তারপরের ছেলে হচ্ছে h3, আবার তারপরের ছেলে h4, তারপরের ছেলে h5, আর সবার ছোট হচ্ছে h6। আমরা কিছুটা এইভাবে জিনিসটা বুঝতে পারি, ঠিক আছে? যে একটা লোক আছে, আছে একটা লোক, যার নাম কি? যার নাম আছে হেডিং, হেডিং ভট্টাচার্য, হেডিং ঘোষ, যা ইচ্ছা হতে পারে। আচ্ছা, হেডিং এর মোট কটা ছেলে? 6টা ছেলে আছে। হেডিং এর 6টা ছেলে আছে, যাদের নাম কি? h1, h2, h3, h4, h5, h6। কি? হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6, ব্যাস, হয়ে গেল, কাজ শেষ, ঠিক আছে। এবার সিম্পলি আমি যদি দেখি এই জিনিসটাকে আমি h1 ট্যাগের ভিতর লিখি, h1 ট্যাগ নিয়েছি একটা, এই জিনিসটাকে আমি কি করছি? কন্ট্রোল এক্স, মানে কাট। এই শর্টকাট গুলো আমাদের একটু জেনে রাখতে হবে, যেটা খুব দরকার, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছি সাইজটা বড় হয়েছে, হয়েছে বড়। এখানেই আরেকটা ম্যাজিক আছে, এখানে আমাদের আরেকটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে পি, প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যদি এখানে দেখি, এখানেও আমরা দেখতে পাবো পি ট্যাগ আমরা এখানে দিয়েছি। h1 h6 এর পরেই আছে কি? পি ট্যাগ। পি মানে, পি মানে প্যারাগ্রাফ, ঠিক আছে? এবার প্যারাগ্রাফের কাজ কি? প্যারাগ্রাফের কাজও আমরা দেখে নেবো। এখানে, এখানে পি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি করে? প্যারাগ্রাফ একটা ডিফল্ট সাইজে
কোনো প্যারাগ্রাফ যখন আমরা একটা ওয়েব পেজে লেখার প্রয়োজন হয় আমাদের, আমরা কি করি, পি ট্যাগের ভিতর লিখি, প্যারাগ্রাফ ট্যাগের ভিতর প্যারাগ্রাফটা লিখে দিই। ঠিক আছে, যেমন ধরো আমি যদি দেখাই একটা আমাদের বাই ডিফল্ট একটা টেক্সট আছে, ঠিক আছে, যেটাকে আমরা লোরেম জানি। লোরেম বলে আমরা লিখি লোরেম, যদি এন্টার দিই আমাদের সামনে অনেক বড় একটা টেক্সট আসলো, ঠিক আছে, যেটা লোরেম ইপসামের একটা তার মানে ডামি টেক্সট বলি, ঠিক আছে। তো এই টেক্সটটা এলো, ঠিক আছে। এবার লোরেম নিয়ে বেশি মাথা ঘামালে কিন্তু এখানেই পড়ে থাকবে, আর যেগুলো শেখাচ্ছি সেগুলো আর শেখার কোনো জ্ঞানটা থাকবে না। লোরেম বলতে আমরা যদি বলি, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড করে থাকি বা একটু মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানি, আমরা ওখানে একটা টেক্সট লিখতাম, একটা ডামি টেক্সট আনার জন্য ওখানে আমরা এরকম কিছু একটা লিখতাম, সমান দিয়ে আর এন ডি একটা ব্র্যাকেট, আমরা এই লেখাটা লিখতাম একটা ডামি টেক্সট আনার জন্য, ঠিক আছে। তো তেমন দাঁড়ায় এখানেও আমরা কি কি করি, একটা ডামি টেক্সট আনার জন্য লোরেম লিখি। আর এখানে যেহেতু ফিচার্সটা আরেকটু ভালো করে হয়, এখানে আমরা কেমন করে লিখতে পারি, আমরা এরকম ভাবে লিখি লোরেম দিই, ঠিক আছে। আমরা কি লিখি, আমরা লিখি লোরেম, কটা শব্দ কটা ওয়ার্ড আমাদের চাই, আমি যদি এখানে লিখি 17টা ওয়ার্ড চাই, এ আমাদের 17টাই ওয়ার্ড দিয়েছে। যদি গুনি এরকম টাইম ওয়েস্ট করার জন্য একটা করে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17টা ওয়ার্ড আছে। এবার কি করব, এবার হচ্ছে যেহেতু আমরা দেখে নিচ্ছি এরকম কিছু একটা ব্যাপার আছে, ব্যাস, তো হয়ে গেছে, ব্যাপার ভালো। প্যারাগ্রাফটাকেও আমরা মোটামুটি বুঝে পেরেছি। বুঝেছি কি আদৌ? হ্যাঁ বুঝেছি। কিভাবে বুঝলাম? প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা কোনো প্যারাগ্রাফ লিখি, যদি আমাদের ওয়েবসাইটে কোনো প্যারাগ্রাফের দরকার পড়ে, তো আমরা এই প্যারাগ্রাফটা আমরা কিসে লিখি, প্যারাগ্রাফ ট্যাগের ভিতর লিখি। আচ্ছা, এখানে এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আরো কিছু বলে দিই, যেগুলো আমি এখানে লিখিনি, এখানে আমরা লেখা হয় না। সেটা হচ্ছে বোল্ড, বি ট্যাগ। বি ট্যাগের মধ্যে আমি একটা লিখছি কিছু, আমি লিখছি, দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি কিছু, দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি গোটা লেখা আছে, গোটা লেখাটাই কিন্তু আবার প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আছে, কিন্তু যেখানে আমি বি ট্যাগ দিয়েছি, বি মানে বোল্ড, ঠিক আছে, আমি এখানে এইসব খারাপ কিছু না লিখে আমি এখানে লিখছি বোল্ড। বোল্ড, দেখতে পাচ্ছি কি বোল্ড হয়ে গেছে। বোল্ড আমরা অবশ্যই জানি, জানা তো উচিত। বোল্ড কি, বোল্ড মানে একটু ফন্টটা স্টাইলিশ করে, ফন্টের যে ওয়েট আছে, মানে ফন্ট ওয়েট তো বুঝতে পারবে না এখন, ফন্টে তার মানে কি বলবো, টেক্সটটা একটু মোটা হয়ে যাবে, ব্যাস, আর কিছু না। এখানে আমি যদি এবার বোল্ডের পর একটা ইউ ট্যাগ নিই, একটা ইউ ট্যাগ নিই, ইউ ট্যাগের ভিতরে আমি লিখবো কি, আন্ডারলাইন, দেখছি কি আন্ডারলাইন আসছে, আসছে, তার মানে কি ইউ ট্যাগ মানে কি আন্ডারলাইন, হ্যাঁ আন্ডারলাইন। আচ্ছা, এবার আমি নেবো কি, একটা আই ট্যাগ, কিটা, আই ট্যাগ। আই ট্যাগ কি, আই ট্যাগ হচ্ছে ইটালিক, ইটালিক, ঠিক আছে। তো কি হচ্ছে, আই ট্যাগ ইটালিক্স হয়েছে, হ্যাঁ হয়েছে। কি ইটালিক মানে একটু ক্যারাচ হয়ে যাবে, টেক্সটটা আর কি একটু হেলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো বোল্ড ট্যাগ হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে, আই দিয়ে ইটালিক হয়ে গেছে, আর তো তেমন কিছু এখন মাথায় আসছে না, পরে এলে আমি লিখে দেবো, ঠিক আছে। বোল্ড, আন্ডারলাইন, ইটালিক। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই, যেটা এখনই, এসইউপি মানে, এসইউপি মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। এবার সুপারস্ক্রিপ্ট কেমন করে লিখবো, সুপারস্ক্রিপ্ট লিখছি, এখানে আমি লিখছি টু, অ্যান্ড এখানে আমি কি লিখছি, এখানে লিখছি টু। তো কি দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছি টু স্কোয়ার, এই স্কোয়ারটা কি করে এলো, ওপরে মাথায় কি করে এলো, এই সুপারস্ক্রিপ্টের জন্য। আমি দেখতে পাচ্ছি আমি বাইরে একটা টু লিখেছি, আর এই সুপারস্ক্রিপ্ট, এই এসইউপি, এই এসইউপি ট্যাগের ভিতরে আমি একটা টু লিখেছি। এই টুটা আমার উপরে গেছে, আমি যদি এটাকে ফোর লিখি, ফোর হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, হয়ে গেছে। আচ্ছা, সেম জিনিস হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কি করে লিখি, সাবস্ক্রিপ্ট লিখি এসইউবি, এখানে আমি টু লিখছি, অ্যান্ড বাইরে কি লিখবো, বাইরে লিখবো সিও টু, সিও টু, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সুপার মানে উপরে থাকবে, সাবস্ক্রিপ্ট মানে নিচে থাকবে, ব্যাস, আর বেশি কিছু বুঝবো না, ব্যাস এতটুকুন যথেষ্ট। তো সুপারস্ক্রিপ্ট কি, সাবস্ক্রিপ্ট কি, বুঝে গেছি, হ্যাঁ বুঝে গেছি। না বুঝতে পারলে আর একবার দেখে নাও, এটুকুনি তার মানে পিছনে এসে ভিডিওটা আর একটু দেখে নাও, বুঝে যাবে, ঠিক আছে। তো কি আছে, লিঙ্ক ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ, লিঙ্ক ট্যাগটা আমরা করাইনি এখানে, হ্যাঁ। লিঙ্ক ট্যাগ কি, লিঙ্ক ট্যাগ থাকে টাইটেলের ভিতরে, লিঙ্ক। তো এই যে লিঙ্ক ট্যাগ আছে, সব বড় আছে লেখা আছে, না? এই যে লিঙ্ক ট্যাগ আছে, এই লিঙ্ক ট্যাগের ভিতরে আমরা কি করি, আমাদের কোনো অন্যান্য কোডের ফাইল, অন্যান্য কোড বেসিক্যালি এখানে সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিটকেই আমরা এখানে লিঙ্ক করাই। এই এইচআরইএফ, এইচআরইএফ মানে কি, হাইপার টেক্সট রেফারেন্স,
ঠিক আছে? যেটার মাধ্যমে আমরা কোনো লিঙ্ক তৈরি করতে পারি, ঠিক আছে? যেটা আরো পরে আমরা যখন অ্যাঙ্কার ট্যাগ পড়বো, এখানে এই যে ট্যাগ আছে, মানে অ্যাঙ্কার ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগটা যখন পড়বো তখন আমরা এটা বুঝবো, ঠিক আছে? লিঙ্কটা মূলত আমাদের এখন দরকার নেই, যখন আমরা সিএসএস লিখবো তখন আমরা লিঙ্ক ট্যাগটা সম্পর্কে আরেকটু জানবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের কি আছে? প্রি ট্যাগ। খুব ভালো। প্রি ট্যাগ কি? প্রি ট্যাগ আর প্রি ট্যাগ খানিকটা সেম। এখানে যদি আমি লিখি প্রি ট্যাগ দিয়ে আমি যদি লরেমের 10টা ওয়ার্ড আনি, এখানে কি দেখতে পাচ্ছি? না, এখান থেকে শুরু হয়েছে। লেখাটা এখান থেকে শুরু হয়েছে। কেন শুরু হলো? এখান থেকে তো হওয়ার কথা ছিল না। এবার হবে কিভাবে? আমি এই দিকে যতখানি স্পেস আছে কেটে দিচ্ছি। কোথা থেকে হচ্ছে? এইখান থেকে। প্রি ট্যাগ বেসিক্যালি কি করে? আমাদের ভিএস কোডে, তার মানে আমাদের কোড এডিটরে আমরা যেখান থেকে লিখতে আরম্ভ করি, এও কি করে? আমাদের আউটপুটটাও কিন্তু সেখান থেকেই দেয়। আমাদের ওয়েব পেজেও কিন্তু আউটপুটটা সেই জায়গা থেকেই ঠিক আছে, যেখান থেকে আমরা আমাদের কোড এডিটরে লিখতে আরম্ভ করেছি। যদি আমি এখান থেকে একটা এন্টার দিয়ে এটাকে লাইনটাকে ভেঙে দিই, দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এখান থেকেই আমাদের লাইনটা ব্রেক হয়ে গেছে। দেখতে পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, জিনিসটা কি বোঝা যাচ্ছে একটু? যদি না বোঝা যায় আমি ভালো করে আরেকবার বলি। প্রি ট্যাগ কি করে? প্রি ট্যাগ হচ্ছে আমি যদি এখানে স্পেস মারতে থাকি, এও কিন্তু স্পেস দিয়ে দিয়ে চলে যাবে, যেটা পি ট্যাগে হয় না। পি ট্যাগে যদি আমি এখানে স্পেস মারতে শুরু করি, এই সিট, এখানে সিট আমাদের এইখানে আছে, হ্যাঁ? তো এখানে আমি যদি স্পেস মারতে থাকি, এটা কিন্তু সরবে না। এটা সরছে না, ঠিক আছে? কিন্তু পি ট্যাগে কিন্তু এটা আমাদের সরে। পি ট্যাগে আমি যদি এটাকে কেটে দিই, দেখবো আবার কি প্রথমে চলে আসছে। স্পেস দিতে থাকলে দেখছি সরে সরে চলে যাচ্ছে। হ্যাঁ, সেম জিনিস। পি আর প্রি অনেকটা সেম, বাট কিছুটা আলাদা। কোথায় আলাদা সেটা আমরা বুঝলাম কি? না, প্রি ট্যাগ কি করে? আমাদের কোড এডিটরের যে পজিশনে লেখা আছে আর যতটা এরিয়া আমাদের কোড এডিটরের এই কন্টেন্টটা নিয়েছে, অ্যাকচুয়ালি টেক্সটটা নিয়েছে, এও কি করে? এ ওয়েব পেজে গিয়ে ঠিক সেই জায়গাটাই দখল করে, ঠিক আছে? সেই এরিয়াটাই দখল করে নেয় বেসিক্যালি। আচ্ছা, ঠিক আছে। বিআর, বিআর কি? ব্রেক। বিআর মানে কি? ব্রেক। যদি আমি দেখি এখানে যে নাল্লা নুল্লা যা কিছু লেখা আছে, এখানে কোথায় আছে? এইখানে, এই জায়গাটা। আমি চাইছি কি এই নাল্লার পরে এই যে সিন্ট লেখাটা আছে এটা যেন নিচে চলে আসে, এখানে যেন আমার লাইনটা শেষ হয়। কি করব? একটা বিয়ার ট্যাগ দেবো। বিয়ার ট্যাগ দিলাম, সঙ্গে সঙ্গে নেমে চলে এলো। বিয়ার ট্যাগ মানে ব্রেক, সোজা কথা। এখানে আমি একটা বিয়ার ট্যাগ দিচ্ছি, নেমে চলে এলো। প্রি ট্যাগের ভিতরেও, আরে ভাই নামে নেই, দেখতে কথা বল। কনফিডেন্স ভালো না, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তো বিয়ার ট্যাগ দে, এন্টার দে। কেসটা কি হচ্ছে? স্পেস দিই না আর কি। বিয়ার ট্যাগ দিয়েছি, চলে এসছে, নিচে নেমে গেছে। আচ্ছা, প্রি ট্যাগের ভিতরেও আমরা যদি এটা করি, হয়ে যাবে। কিভাবে? সিটের আগে আমি একটা বিয়ার দিচ্ছি, সিট নেমে চলে এসছে। এসে গেছে, হ্যাঁ এসে গেছে। এর আগে যদি আমি একটা দিয়ে দিই, স্পেস যেটা ছিল সেই স্পেসটাও চলে গেল। তো বিয়ার ট্যাগ আমরা বুঝতে পারলাম মোটামুটি। তারপরে এইচআর আছে। এইচআর কি করে? এইচআর মূলত হরিজন্টাল রো, ঠিক আছে? এইচআর, এইচআর এর মানে হচ্ছে হরিজন্টাল রো। এইচআর কি করে? এই রকম দ্বারা একটা রো বরাবর একটা লাইন এনে দেয়, ঠিক আছে? যদি আমি দেখি এই প্রি ট্যাগ আছে, প্রি ট্যাগের পর আমি একটা এইচআর ট্যাগ দেখতে পাচ্ছি, আমাদের কি করেছে? একটা লাইন এনে দিয়েছে, একটা হরাইজন্টাল লাইন এনে দিয়েছে, দেখতে পাচ্ছ? গোটা পেজ জুড়ে আছে। তো এটাকে আমরা এইচআর বলে জানি। ব্যাস, সিম্পলি এই ব্যাপার। কি শক্ত? কি শক্ত বলে কিছু আছে? তো এই যে এবার অ্যাঙ্কার ট্যাগ করবো, কি আছে? এই হয়ে যাবে, 2 মিনিট লাগবে। অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগে কি হয়? অ্যাঙ্কার ট্যাগে কি হয়? অ্যাঙ্কার ট্যাগ শেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমি এখানে একটা এইচআর নিচ্ছি। এইচআর নিয়ে আমি এখানে একটা অ্যাঙ্কার ট্যাগই নিচ্ছি, ঠিক আছে? অ্যাঙ্কার ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কার ট্যাগ যখন নিলাম, ওখানে দেখতে পাচ্ছি এখানে তো শুধু এ লেখা আছে। এখানে এই অ্যাঙ্কার ট্যাগের এ এলো, ঠিক আছে, বাট এইটা কি? এটা কেন এলো? হাইপার টেক্সট রেফারেন্সের এখানে কি দরকার? এটারই তো দরকার। আমি কি বলেছিলাম? যখন আমি টাইটেল করাচ্ছিলাম, টাইটেলের নিচে যখন আমি লিঙ্ক ট্যাগ করাচ্ছিলাম, লিঙ্ক ট্যাগের সময় আমি কি বলেছিলাম? এইটার মাধ্যমেই কিন্তু আমাদের লিঙ্কটা তৈরি হয়। তো আমি যদি এখানে লিখি, যেটা লেখা থাকে যেমনটা ক্লিক মি, ঠিক আছে? আমি কি দেখতে পাবো জানো? আমি দেখতে পাচ্ছি কি? না, এখানে আমার মাউস কার্সারটা কেমন দাঁড়া আছে? মাউস কার্সারটা একটা তীর চিহ্ন, অ্যারোর মতো আছে। বাট আমি যখন যেহেতু এখানেই তার মানে হোভার করছি, মানে আমার কার্সারটা এই লেখাটার উপর আনছি, তখনই কিন্তু একটা হাতের চিহ্ন এসছে, ঠিক আছে? তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি এটাকে ক্লিক করতে পারি, এটা ক্লিকেবল। এটার উপর আমি ক্লিক করতে পারি, এটা রেসপন্স করবো আমি, ঠিক আছে? এটার উপর যদি ক্লিক করি, এই কিছুই করবে না এখন। বাট বাট এখানে যদি আমি লিখি কেমন ভাবে, www.গুগল.com, এবার যদি আমি এটার উপর ক্লিক করি, এ কি করবে?
এ করবে www.google.com, যেটা আমি বলেছিলাম যেমনটা। বাট কেন হচ্ছে না, গুগলে কেন যাচ্ছে না? এখানে আমায় লিখতে হবে কি এইচটিটিপিএস। এইচটিটিপিএস এখানে আমি যদি ক্লিক করি, এবার কি করবে, এ কিন্তু আমায় গুগলে নিয়ে যাচ্ছে। এর আগে কিন্তু নিয়ে যাচ্ছিল না। আমি যদি আর একটা বেসিক জিনিস দেখিয়ে দিই, এখানে আমি কি লেখা আছে, www.google.com। এই www এর মানে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, এটার কাজ কি, আমরা কোনো একটা রিলস ভিডিও দেখবো, ঠিক আছে, কোনো একটা রিলস ভিডিও আমরা দেখতে পাবো যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কাজ কি। ঠিক আছে, তো এটার উপর আমরা যখন ক্লিক করছি, এ কিন্তু আমাদের এরকম একটা পেজে নিয়ে চলে আসছে, ক্যান নট গেট www.google.com। কিন্তু এর বাইরে আমরা যখন দেখছি এইচটিটিপিএস কোলন কোলন স্ল্যাশ স্ল্যাশ, এবার যখন আমরা কি করছি, ক্লিক করছি, আমরা দেখছি গুগলের সাইটে নিয়ে আসছে। বাট এখানে তো আমরা দেখতে পাচ্ছি google.com লেখা আছে। তাহলে এখানে আবার এই সব এইচটিটিপিএস এর মানে কি? এইচটিটিপিএস এর মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এবার এই প্রোটোকলস এর মাধ্যমে, প্রোটোকলস যে আছে, এই এসটা কি তাহলে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলস সিকিউর। এস মানে সিকিউর, এটা সিকিউর। আর একটা আছে এইচটিটিপি, যেটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাট এটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল প্লাস হচ্ছে সিকিউর, এটা সিকিউর আছে। এবার আমি যদি জিনিসটা একটু ম্যাজিকটা দেখিয়ে দিই, কিভাবে দেখাবো, এখানে এসে যদি ডবল ক্লিক করি, কি দেখতে পাচ্ছি, এইচটিটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ www.google.com। তো এটা একটু লুকিয়ে থাকে, এটা হচ্ছে মেন ব্যাপার। বিকজ এটা সবার এতেই আছে মোটামুটি, ওই জন্য এটা লুকিয়ে রাখা হয়, আর কিছু। ঠিক আছে, এই এখানে আমরা দেখতে পাচ্ছি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ব্যাস, ঠিক আছে, পরীক্ষা নেওয়া হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, জানি। আচ্ছা, তো অ্যাঙ্কার ট্যাগটা কি বুঝতে পারলাম আমরা? লাইভ সার্ভারটা ক্লোজ করে দিয়েছেন। অ্যাঙ্কার ট্যাগটা কি বুঝতে পারলাম আমরা? যে ক্লিক করলে এ হলো। আচ্ছা, কিছু অ্যাট্রিবিউট জেনে নিই। অ্যাঙ্কার ট্যাগের জন্য একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট কি আবার? অ্যাট্রিবিউট হচ্ছে আমরা কোনো ট্যাগের ভিতর এমন কিছু লিখি, যেটার মাধ্যমে ওই ট্যাগটা একটু আরো উচ্চ লেভেলের কাজ করে, আরো তার মানে হাই লেভেলের কাজ করে। যদি আমি দেখাই, একটা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে, টার্গেট। অ্যাঙ্কার ট্যাগের প্রত্যেকটা ট্যাগের অ্যাট্রিবিউট কিন্তু আলাদা আলাদা আছে, ঠিক আছে। টার্গেট অ্যাট্রিবিউটে দিয়ে যদি আমি ব্ল্যাঙ্ক দিই, তাহলে এ কি কাজ করবে? এ একটা কাজ করবে, আমি যখন এই ক্লিক মিতে ক্লিক করব, এটা দেখতে পাচ্ছি আলাদা করে একটা পেজ ক্রিয়েট করছে, আলাদা করে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট ডট এইচটিএমএল আমাদের আছে, আর এখানে আছে গুগল। বাট এই গুগলটা যদি আমি কেটে দিই, অ্যান্ড এখান থেকে আমি যে টার্গেট ব্ল্যাঙ্কটা লিখলাম এটাকে কেটে দিই, কেটে আমি যদি এই ক্লিক মিতে ক্লিক করি, কি করছে, আমার কিন্তু এখানে গুগল নিয়ে আসছে, কিন্তু আমার এই ফার্স্ট ডট এইচটিএমএল যেটা ছিল ওটা কিন্তু নেই, ওটা গায়েব হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমি ব্যাক করি তবে আসছে, কিন্তু ব্যাক করার পর কিন্তু আমাদের গুগল গায়েব হয়ে গেছে। তার জন্য আমাদের কি করতে হয়, তার জন্য আমরা এইটা ইউজ করি, টার্গেট যার ভ্যালু আছে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে কি? ব্ল্যাঙ্ক মানে আমরা যদি এখানে ক্লিক করি, একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে দেবে, একটা আলাদাভাবে প্রপার সেপারেট একটা পেজ ওপেন করে দেবে। এটার মানে হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক। এগুলোকেই মোটামুটি আমরা অ্যাট্রিবিউট বলি, যেগুলো আমি আরো পরে বলবো, আরো অনেক আছে। ঠিক আছে, তো তারপরে কি আছে আমাদের অ্যাঙ্কার ট্যাগের ভিতরে, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগে আমরা কি করি, ইমেজ ট্যাগ আছে আইএমজি। যার তরিকা, এ কি হচ্ছে, এখানে ইমেজ এখানেও ইমেজ, কিন্তু এইসব এসআরসি এএলটি এসব বাবা কি আসছে রে? দেখো, মেন ব্যাপার হচ্ছে, যেমন দ্বারা আমরা দেখলাম অ্যাঙ্কার ট্যাগের ভিতরে এই রেফারেন্স আসছে, তেমন দ্বারাই এখানে ইমেজের সাথেই বাই ডিফল্ট এসআরসি আর এএলটি আছে। ঠিক আছে, এবার দুটোর মানে কি, এসআরসি মানে হচ্ছে সোর্স, আর এএলটি মানে কি অল্টারনেটিভ। সোর্স মানে কি জানি, উৎস। সোর্স মানে উৎস, যেখান থেকে আমরা ছবিটাকে পাই। ছবি যদি আমি এখানে একটা দেখি, এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি, ঠিক আছে, সাপোজ আমি এই ছবিটা নিচ্ছি, রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে এসআরসি তে এসে পেস্ট, ছবিটা এসে গেল, এসে গেল। ঠিক আছে, কি করলাম, কেসটা কিছুই করলাম না, ঠিক আছে। আমরা বেসিক্যালি কেমন করে থাকি, আমাদের কাছে আমরা এখানে আলাদা করে একটা ফোল্ডার ক্রিয়েট করি ইমেজ আনার জন্য। আমরা এখানে ইমেজ নামের একটা আলাদা করে ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করে আমরা আমাদের কাছে অলরেডি আমাদের তার মানে সিস্টেমে থাকা কোনো একটা ছবি নিই, ঠিক আছে। সাপোজ আমি ধরছি এখানে আমার একটা ছবি আছে, এই ছবিটাকে আমি কি করছি, কপি করছি, কপি করে এই ইমেজে এসে পেস্ট করব, ঠিক আছে। এই ইমেজ, ছবিটার নাম কি দেখাচ্ছে, অ্যাবাউট ইমেজ ডট জেপিজি, ঠিক আছে। আমি যদি এবার এখানে এটার জায়গায় কি করি, একটা ডট দিয়ে স্ল্যাশ দিই, একটা ডট দিয়ে স্ল্যাশ দিই, এটা ডট স্ল্যাশের মানে কি, আমার এই ফাইলটাকে টার্গেট করবে, এই ফোল্ডারটাকে টার্গেট করবে, সরি, এই ফোল্ডারটাকে টার্গেট করবে। তো দেখতে পাচ্ছি এই ইমেজটাকে যখন ক্লিক করলাম, ইমেজের ভিতরে যে ইমেজটা আছে সেটাকে নিয়ে নেবে, নিয়ে নিলো, ছবিটা এসে গেল, একদম এসে গেল। ব্যাস, আবার কি?
আর কি চাই? তো এবার আমি যদি এই ইমেজটা নিই, ঠিক আছে? এই ইমেজটা আমি নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। এর ভিতরে আমার একটা অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে উইথ, এটাকে আমরা প্রপার্টি বলে জানি, যেটা সিএসএস বলে যে বলছিলাম না, ক্যাসকেডিং স্টাইল শিট, সেটার ভিতরে ইউজ হয়। উইথ হচ্ছে 400 পিক্সেল যদি আমি দিই, ঠিক আছে? বাই ডিফল্ট কি 400 আছে নাকি? হ্যাঁ। তো 200 পিক্সেল যদি দিই, দেখতে পাচ্ছি ছবিটা আমাদের খুব সুন্দরভাবে এসে গেছে, ঠিক আছে? এখান থেকে আমরা উইথ হাইট এগুলো দিতে পারি। বাট যেগুলো আমার একদম পছন্দ না, তো অত তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। আমরা সিএসএস এ গিয়ে এগুলো লিখবো, ঠিক আছে? এইচটিএমএল ফাইলে এইগুলো একদম লেখে না। জঘন্য লাগে, জঘন্য। ঠিক আছে? তো এই অল্টারনেটিভে আমরা কি লিখতে পারি? অল্টারনেটিভে আমরা লিখি যে যদি বাই চান্স অনেক সময় দেখতে পাই যে অনেক ছবি আমাদের কাছে আসে না। অনেক ছবি আমরা যদি কোনো ওয়েবসাইট খুলি দেখতে পাই কিছু, কিছু ছবি আমাদের কাছে লোড হয় না। তো তখন আমরা কি করি? তখন আমরা দেখতে পাই যে ওখানে লেখা থাকে যে ইমেজ নট ফাউন্ড, ইমেজ নট ফাউন্ড। এবার এখানে যেহেতু আমার ব্রাউজারে এই ছবিটা নিয়ে নিয়েছে, আমি দেখাতে পারবো না তো এইভাবে এটা কি করে কাজ করে। বাট আমি চেষ্টা করছি যে কি করব, আমি ইমেজটাকে সরিয়ে দেবো। ব্যাস। দেখতে পাচ্ছি কি? একটা লোগো আছে, একটা ছবি আছে, এখানে লেখা আছে কি ইমেজ নট ফাউন্ড। এটাই হচ্ছে অল্টারনেটিভ এর কাজ, ঠিক আছে? এটাই অল্টারনেটিভ এর কাজ। আর কিছু না। ব্যাস ইমেজ আছে। এবার কোন ব্রাউজারে যদি এই ছবিটা লোড না নেয় তাহলে এখানে কি দেখাবে? ইমেজ নট ফাউন্ড। ব্যাস। হয়ে গেল। আমরা কি ইমেজটা একটা বুঝতে পারলাম? হ্যাঁ, পেরেছি। ব্যাস। যদি ইমেজ ট্যাগটা আমরা বুঝতে পারি তাহলে আমরা নেক্সট কোথায় যাব? আমরা যাব ভিডিও ট্যাগে। ভিডিও ট্যাগে, ঠিক আছে? ইমেজের মতোই ভিডিও ট্যাগের জন্য আমরা কি লিখবো? ভিডিও ট্যাগের জন্য আমরা লিখবো ভিডিও। ভিডিওতে আমরা শুধুমাত্র অল্টারনেটিভ পাবো না, এখানে আমরা কি পাবো? এসআরসি। বাট এখানে আমরা চাইলে আলাদা করে অল্ট ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে চাইলে আলাদা করে আমরা অল্ট ইউজ করতে পারি। বাট এখানে যদি দেয় না, আমরা কেন করবো? ঠিক আছে। এসআরসি আছে, ভিডিও ট্যাগে হ্যাঁ আছে। এখানে ভিডিওর জন্য আমি কি করছি? আমি একটা ভিডিও যেটা আমার পিসিতে আছে সেটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটা ভিডিও, কেমন ভিডিও নেই কেউ, হুম, এখান থেকে এই ইমেজ বলে যে ফোল্ডারটা আছে তার ভিতরে আমি এই ভিডিওটা রাখছি, ঠিক আছে? বাট এটার জন্য ভিডিওর জন্য আমরা কি করি? আলাদা করে একটা ফোল্ডার খুলে থাকি যেটার নাম দিই আমরা ভিডিও, ঠিক আছে? তো এখানে কি করছি? আমি ডট স্ল্যাশ যেমনটা দেখালাম ইমেজ ক্লিক করছি অ্যান্ড কলা ডট এইচটিএমএল এমপি4 যে ভিডিওটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি। কি দেখছি? এখানে আমার ভিডিওটা দেখাচ্ছে। বিশাল বড়, বিশাল একটা বড় কলা, তার মানে ভিডিওর ফ্রেম আছে, যেটাকে আমি কি করব? উইথ এর মাধ্যমে ছোট করব। উইথ কত দেবো? উইথ দেবো 200 পিক্সেল। 200 পিক্সেল। দেখতে পাচ্ছি? এসে গেছে। কিন্তু ভিডিও তো চলছে না, এ তো ছবি। চলবে, রুকো যারা, যেটার জন্য আমাদের কি দিতে হয়? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি লিখতে হয়? অটো প্লে। অটো প্লে এটার জন্য চলতে থাকে। তারপর কি দিতে হয়? কন্ট্রোলস। কন্ট্রোলস দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো ভিডিওটাকে। তারপর কি দিতে হয়? লুপ। ঠিক আছে? লুপ। দেখতে পাচ্ছি আমাদের ভিডিও কিন্তু চলতে শুরু করে দিয়েছে। ভিডিও চলতে শুরু করে দিয়েছে। আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি, প্লেব্যাক স্পিড বাড়াতে পারি, কমাতে পারি, পিকচার ইন পিকচার পিআইপি মোড করতে পারি, ফুল স্ক্রিন করতে পারি। অ্যান্ড সাউন্ডের কোয়ালিটির জন্য আমরা কি করতে পারি? আমরা এখানে মিউটেড বলে আর একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে দিতে পারি সাউন্ডের জন্য। এখানে যেহেতু এই ভিডিওটার আমাদের কোনো সাউন্ড নেই, তার জন্য এটা অলরেডি এরকম আছে। বাট যখনই আমরা এখানে মিউটেড লিখছি তখন কিন্তু এটার মাঝখান থেকে একটা ক্রস চিহ্ন আসছে। যদি মিউটেডটা কেটে দিই এটা কিন্তু চলে গেল। বাট যদি মিউটেডটা আনি দেখতে পাচ্ছি এটা এসে গেছে। ঠিক আছে? মোটামুটি মনে হয় আমরা ভিডিও ট্যাগটাও বুঝতে পেরে গেছি। কিছুই করিনি, ভিডিও ট্যাগ নিয়েছি, এসআরসি তে আমরা একটা ভিডিও দিয়েছি। ভিডিওতে কি করেছি? উইথ দিয়েছি। অ্যাট্রিবিউট কি ইউজ করেছি? অটো প্লে, কন্ট্রোলস, লুপ, মিউটেড। অটো প্লের জন্য কি করে? অটো প্লে করতে আরম্ভ করে। কন্ট্রোলস এর জন্য কি করে? কন্ট্রোলস এর জন্য হচ্ছে এই জিনিসগুলো এনে দেয়, যে কন্ট্রোলার গুলো এনে দেয় যেগুলোর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি ভিডিওটাকে, ঠিক আছে? লুপ কি করে? লুপ হচ্ছে বারবার এটাকে রান করা। এই যেমন ভিডিওটা যখন আমাদের শেষ হয়ে যাচ্ছে, সাপোজ ভিডিওটা আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আরে ভাই, ভিডিওটা আমাদের এই জায়গাটায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার প্লে হতে আরম্ভ করে। যদি এখানে লুপটাকে আমি কেটে দিই, দেখছি ভিডিওটা আমাদের চলছে, ঠিক আছে? চলতে 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 ও একদিন এইখানে এসে পৌঁছবে। আসুক। যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে ও ঠিক ওই জায়গাটায় পৌঁছাচ্ছে, প্রপার ওই জায়গাটা পৌঁছে ও বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যদি এখানে আমাদের লুপ থাকতো তাহলে কি বন্ধ হতো? না, কখনোই বন্ধ হতো না। যদি আমাদের এখানে লুপ দেওয়া থাকতো তাহলে এ কখনোই বন্ধ হতো না। একে আমি একটু এখানে এনে দিই, কখনোই বন্ধ হবে না। এ অটোমেটিক চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে? এরকম ব্যাপার। আচ্ছা, আমাদের তাহলে ভিডিওটাকেও পড়া হয়ে গেল। হ্যাঁ, হলো। আচ্ছা, ভিডিওর পরে আমাদের কি ট্যাগ আছে? বাটন ট্যাগ, যেটা আমাদের অ্যাঙ্কার ট্যাগের পরে দেওয়ার কথা ছিল। আচ্ছা, বাটন ট্যাগ কিছুই না। বাটন ট্যাগ আমরা অনেক বাটন দেখেছি ওয়েবসাইটে। তো ওই বাটনে আমি লিখে দিচ্ছি ক্লিক মি। ব্যাস, হয়ে গেছে বাটন। ব্যাস, বাটন ট্যাগ হয়ে গেল। ব্যাস, বাটন এইটুকুনি, ঠিক আছে?
একটা বাটন তৈরি হয়ে গেছে আর কি। তারপর কি আছে, তারপর আছে ও এল ইউ এল এল আই, যেগুলো মনে রাখতে হওয়ার ব্যাপার, ঠিক আছে, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে আর কিছু না। ইউএল, ইউএল মানে, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট কি? আনঅর্ডার্ড লিস্ট বোঝার জন্য আমাদের সবার আগে বুঝতে হবে ওএল, অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট কি? অর্ডার্ড লিস্ট হচ্ছে, আমরা একটা সাপোজ ধরছি কোনো লিস্ট আছে, ঠিক আছে, আমি ধরছি কোনো নামের লিস্ট আছে, যেমন রাম, শ্যাম, যদু, মধু, আচ্ছা, এরকম কিছু নাম আছে, ঠিক আছে, নামের লিস্ট আছে, বাট না তো কোনো দাগ নাম্বার আছে, না তো কোনো বুলেট পয়েন্ট আছে, এইভাবে জাস্ট লেখা আছে। অ্যান্ড যদি ভালো করে দেখি, এগুলো কিন্তু এইভাবে আছে, আছে তো। তো আমি চাইছি এগুলোকে প্রপার একটা লিস্টে রাখার, আনতে কি করব, আমি এখানে লিখবো ওয়েল, মানে কি, এইমাত্র বললাম অর্ডার্ড লিস্ট, ওয়েল মানে অর্ডার্ড লিস্ট, ঠিক আছে। ওয়েল এর ভিতরে এলআই, এলআই মানে কি, এলআই মানে লিস্ট, ভালো করে বুঝতে হবে। ওয়েল, ওয়েল মানে অর্ডার্ড লিস্ট, ঠিক আছে, বুঝলাম। ওয়েল হচ্ছে অর্ডার্ড লিস্ট। এবার অর্ডার্ড লিস্টের ভিতরে আমি যদি কিছু লিখি, আমার সেটা অ্যাকচুয়ালি কোনো লিস্ট হিসাবে আসবে না। আমি এই ওয়েল এর ভিতরেই যদি কিছু লিখি, এটা দেখতে পাচ্ছি কোনো তার মানে চেঞ্জেস নেই, তেমন কিছু চেঞ্জেস নেই। তো প্রবলেমটা কি, আমি এর ভিতরে কোনো লিস্টই তো অ্যাড করিনি। আমি ওয়েল দিয়েছি, বলে দিয়েছি যে আমি একটা লিস্ট বানাতে চাইছি, যেটা একটা অর্ডার্ড লিস্ট হবে, বাট আমি তো লিস্টটাই বানাইনি। লিস্টটা বানানোর জন্য আমায় এলআই নিতে হবে। এলআই এর ভিতরে আমায় কি লিখতে হবে, এলআই এর ভিতরে আমায় লিখতে হবে রাম। যদি আমি এলআই এর ভিতরে রাম লিখি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এক, এক নম্বর, তারপরে আসছে রাম। এবার দুই দেবো, দুইয়ের পরে আসবে শ্যাম। তিন দেবো, তিনের পরে আসবে যদু, তারপরে মধু, তারপরে চাঁদু ফাঁদু যা আসে আসবে, ঠিক আছে। তো এর জন্য একটা শর্টকাট আছে, এটার জন্য একটা শর্টকাট আছে, যেটা এখন না মাথায় রাখলেও হবে, যেটা আমি আমার সুবিধার্থে এখন লিখে দিচ্ছি। ওএল দিয়ে এলআই দিয়ে টোটাল 5টা নাম, এন্টার, ব্যাস হয়ে গেল। এখান থেকে সিলেক্ট, এখানে পেস্ট, ব্যাস। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, অ্যান্ড এখান থেকে এখানে, দেখতে পাচ্ছি কি একটা অর্ডার লিস্ট তৈরি হয়ে গেছে। হয়েছে, হ্যাঁ হয়েছে, অর্ডার লিস্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে আনঅর্ডার লিস্ট কি? আনঅর্ডার লিস্ট হচ্ছে সেম ব্যাপার, জাস্ট এই ও এর জায়গায় একটা ইউ বসিয়ে দাও, ম্যাজিক দেখতে পেয়ে যাবে। কি হবে না, এখনো ম্যাজিকটা আমি দেখাইনি, বাট ম্যাজিক হয়ে গেছে। কি হয়েছে, এই যে ওয়ান আছে না, এই 1 2 3 4 করে আছে, এটা হচ্ছে সাজানো হয়েছে, এটাকে সাজানো হয়েছে কিভাবে না, অর্ডারড ভাবে। এটা তার মানে পর পর সাজানো হয়েছে, যেটাকে আমরা অর্ডার লিস্ট বলছি, যে পরস্পর সাজানো হয়েছে 1 2 3 4 5 6 এইভাবে করে। বাট যখনই আমি ইউএল করে দিলাম না, আনঅর্ডার্ড লিস্ট করে দিয়েছি, তখন এটার আর কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, এই জাস্ট একটা করে দিলেই হলো। তখন এ কি করবে, এ একটা বুলেট ফর্মে এনে দেবে, এইরকম বুলেট ফর্মে এইগুলো লিখে দেবে, ব্যাস। এইটুকুনি আমাদের, এই জিনিসটা বোঝার জন্য না, জাস্ট আমাদের ফুল ফর্ম গুলো মাথায় রাখতে হবে। ওয়েল মানে অর্ডার্ড লিস্ট। আমরা কি বলছি, ওয়েল মানে কি, আমরা এখানে বলতে চাইছি যে ভাই কম্পিউটার, ভাই কম্পিউটার, তুই একটা অর্ডার্ড লিস্ট বানা, অর্ডার্ড লিস্ট বানিয়ে দে, বানিয়ে দে, ঠিক আছে। ও বলছে হ্যাঁ বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। ও কি বলছে, হ্যাঁ ভাই বানিয়ে দিচ্ছি, চাপ নিচ্ছিস কেন? কম্পিউটার বললে বানিয়ে দেবো, চাপ নেই। এবার আমি এখানে লিখে দিচ্ছি কি, আমি এখানে লিখছি রাম, আমি এখানে লিখছি রাম, নিয়ে ও যখন দেখছি জাস্ট এরিকা এরকম, দ্বারা আমার লেখার পাশে এরকম দিয়ে দিল, কোনো লিস্ট নেই কিছু নেই, আমি তখন আবার লিখছি, কি রে ভাই, তোকে যে বললাম একটা লিস্ট বানিয়ে দিতে। দেখো জিনিসগুলো বোঝার ব্যাপার আছে, একটু টাইম যাবে, এটা আমিও মানছি, বাট একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আমি কি বলছি, আমি বলছি ভাই কম্পিউটার, তুই একটা অর্ডার লিস্ট বানিয়ে দাও আমার, নিয়ে ও যখন আমায় বলছে আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি, আমায় বল কি বানাতে হবে। ঠিক আছে, আমি বললাম যে লিস্টের প্রথমেই যেন এই নামটা থাকে, রাম নামটা যেন লিস্টের প্রথমে থাকে, ঠিক আছে, রাম নাম আমি লিখে দিলাম। নিয়ে যখন দেখছি আমার আউটপুটটা কিছুটা এরকম দ্বারা দিচ্ছে, হ্যাঁ এরকম দ্বারা রাম লেখাটা এইখানে দিয়ে দিচ্ছে, আমি তখন ওকে আবার লিখছি যে কি রে ভাই, তোকে যে বললাম একটা লিস্ট বানিয়ে দিতে, তখন ও আমায় কি বলবে, আরে পাগল, তোকে আমি বললাম যে আমি বানিয়ে দিচ্ছি, তুমি আমায় বল যে
লিস্টে কি কি রাখতে হবে। তুই আমায় বললি যে লিস্টে কি রাখতে হবে, কিন্তু তুই আমায় বললিই না যে ওটা একটা লিস্ট হবে। তুই আমায় বলেছিলি যে অর্ডার লিস্ট। আমি জানি হ্যাঁ অর্ডার লিস্ট হবে, কিন্তু এই অর্ডার লিস্টের ভিতরে যে আমায় লিস্ট বলতে হবে, যে লিস্টের প্রথমে আমার এটা আছে, জানিস আমি একটু গবেট, তাহলে আমায় তো প্রথমে এটা বলে দিতে হবে যে আমার অর্ডার লিস্ট থাকবে, তার ভিতরে একটা লিস্ট থাকবে, লিস্টের ভিতরে আমার কন্টেন্টটা থাকবে, যে লিস্টের ভিতরে আমি কি লিস্ট করতে চাইছি। এই জিনিসটা যদি তুই আমায় না বোঝাস আমি কি করে বুঝবো। তুই তো একটা মানুষ, আমি তো কম্পিউটার, আমায় তো একটু ভালো করে বুঝিয়ে বলতে হবে ভাই, নাহলে তো আমি বুঝতে পারবো না। ব্যাস ওরকম ধারে আমি বলে দিয়েছি ওকে বুঝিয়ে যে আমি একটা অর্ডার লিস্ট চাই, অর্ডার লিস্টের ভিতরে তুই লিস্ট বানাতে থাক, যেখানে থাকবে কি রাম শ্যাম যদু মধু ইউএলও সেম ব্যাপার। আমি বলে দিয়েছি ভাই তুই আমায় একটা আনঅর্ডার লিস্ট বানিয়ে দে, আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট রাখ, লিস্টের ভিতরে আমার কন্টেন্ট গুলো রাখ রাম শ্যাম যদু মধু। ঠিক আছে, এই রকম ভাবে এই কাজগুলো হয়। আচ্ছা, বুঝতে পারলো মোটামুটি, হলেও মোটামুটি বোঝা গেল আশা করছি। এরপরে আমরা যখন এইচটিএমএল দিয়ে প্রজেক্ট বানাতে থাকবো তখন আরো ভালো করে বোঝা যাবে। ঠিক আছে, তো আমি এই পার্টটাকে স্কিপ করে ডাইরেক্ট চলে যাচ্ছি টেবিলে। ঠিক আছে, টেবিলও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। হুম, টেবিল, আরে টেবিল, টেবিল বানাতে গেলে আমরা টেবিলে লিখি, টেবিলের ভিতরে আমরা লিখি কি টিআর, টেবিলের ভিতর টিআর, টিআর মানে কি টেবিল রো। রো কি, রো আমরা সবাই জানি, রো হচ্ছে এই লাইনটাকে আমরা রো বলে জানি, এই হরিজন্টাল লাইনগুলোকে আমরা রো জানি। ঠিক আছে, টেবিল রো এর ভিতরে কি থাকে টিএইচ, টিএইচ এর মধ্যে কি থাকবে, টিএইচ এর মধ্যে যদি আমি লিখি নেম, আর একটা টিএইচ নিচ্ছি, এখানে লিখছি রোল, আর একটা টিএইচ নেবো, ক্লাস। এইভাবে আমি তিনটে টিএইচ নিয়েছি। আচ্ছা, এরপর কি নেবো, টিডি, টিডির মধ্যে কি রাখছি, টিডির মধ্যে রাখছি জনি। ঠিক আছে, হলো। আচ্ছা, তারপরে কি রাখছি, সরি 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 একটা ভুল হয়েছে, টিআর হবে এটা, তাই তো বলছে, এটা টিআর, এটাও টিআর। জিনিসটা একটু বোঝার আছে, আমি বলে দিচ্ছি। টিআর মানে কি টেবিল রো, টিএইচ মানে কি টেবিল হেডিং। ঠিক আছে, তো টিআর আমরা টেবিল রো এর মধ্যে রাখছি, আমরা যতগুলো রো ইউজ করবো ততগুলো আমরা টিআর নেবো, আর যতগুলো আমরা কি নেবো তত টিএইচ নেবো। ঠিক আছে, তো আমরা একটা রো এর মধ্যে আমরা তিনটে হেডিং লিখেছি, দেখতে পাচ্ছি একটা রো এর ভিতরে তিনটে হেডিং আছে। আচ্ছা, ঠিক আছে, তো আরেকটা জিনিস যদি ভালো করে দেখি, যখন আমরা টিআর এর ভিতর শুধুমাত্র এই জনি নামটা লিখেছি, তখন কিন্তু জনি নামটা উপরে চলে এসেছে এইটার উপরে, কিন্তু এর ভিতরে আমি যখন একটা টিএইচ ঢুকিয়ে দেবো, ঠিক আছে, টিএইচ না, এখন যেটা ঢোকাবো টিডি, টিডি মানে টেবিল ডেটা, যার ভিতরে আমরা টেবিলটাকে তার মানে টেবিলের কন্টেন্ট গুলোকে রাখছি, তখন এটা কিন্তু নিচে চলে আসছে, তখন এটা কিন্তু নিচে চলে আসছে। আবার যদি আমি একটা টিডি নিই যেটার ভিতরে হচ্ছে ওর রোলটা দিয়ে দিই, অ্যান্ড আবার যদি একটা টিডি নিই যার ভিতরে কি দিই, যার ভিতরে আমি দিচ্ছি ক্লাস, তো ক্লাস 10 দিচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এইভাবে কি আসছে না, এইভাবে আমাদের ইয়ে আসছে। এবার এই জিনিসটাকে যদি আমি কপি পেস্ট করতে থাকি বারবার, কি দেখতে পাবো, একবার করলাম আর একবার করলাম, এই সেম প্রসেসে আমাদের কি হলো, একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে কিন্তু আমাদের, তাই না, একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, যে পরপর আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পেরেছি কিসের মাধ্যমে, না টেবিল আছে, টেবিল তো আছেই, টেবিলের ভিতরে কি আছে টেবিল রো, টেবিল রো, তার ভিতরে কি আছে টেবিল হেডিং, টেবিল হেডিং, এইটা টেবিল হেডিং, এইটা টেবিল হেডিং, তার ভিতরে কি আছে আবার একটা টিয়ার, আমরা আর একটা টিয়ার তার মানে টেবিল রো নিতে চাইছি, যার ভিতরে আমরা ডেটা গুলো রাখতে চাইছি, টেবিল ডেটা। ব্যাস, হয়ে গেল। মোটামুটি বুঝতে পেরেছি, আমরা যদি ফুল ফর্ম গুলো মনে রাখতে পারি না, আমাদের কিন্তু কোড করতে কোনো প্রবলেম হবে না। এই ট্যাগস গুলো অ্যাকচুয়ালি কেউ মুখস্থ রাখে না, কে মুখস্থ রাখে, আমি নিজে রাখি না। অনেক ডেভেলপার আছে যারা ট্যাগ মুখস্থই করে না, করতে করতে অভ্যাস হয়ে যায়। অ্যান্ড প্রথম থেকেই যেটা আমার শর্ট ট্রিক্স, সেটা হচ্ছে ট্যাগ মুখস্থ একদমই না, ট্যাগের ফুল ফর্ম মুখস্থ করে। যখন ট্যাগের ফুল ফর্ম অ্যাকচুয়ালি বুঝতে পেরে যাবে এবং ট্যাগের মানেটা বুঝতে পেরে যাবে, তখন অটোমেটিক বুঝতে পেরে যাবে যে কোন জায়গায় কোন ট্যাগটা আমার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো টেবিলটাও আমরা বুঝতে পেরে গেছি, আমি আশা করছি, না পারলে কমেন্টে জানিও, আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো। তো একবারই দেখতে পাচ্ছি আমরা অনেকটা ক্লিয়ার করলাম, টেবিল ক্লিয়ার করে দিয়েছি, টিআর ক্লিয়ার করেছি, টিএইচ ক্লিয়ার করেছি, টিডি ক্লিয়ার করেছি। তারপরে কি আছে, ফর্ম, ফর্ম ট্যাগ আছে, যেটাও খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগের ভিতরে কি হয়, ফর্ম ট্যাগের ভিতরে আমরা ফর্ম লিখি, ফর্ম অ্যাকশন, অ্যাকশন থাক, অ্যাকশন জ্যাকশন করুক,
ফর্মের ভিতরে আমরা কি দিই? ইনপুট। ইনপুটে কি আছে? টাইপ আছে টেক্সট। ইনপুটের একটা অ্যাট্রিবিউট হলো টাইপ, যার ভ্যালু আছে টেক্সট। ঠিক আছে, আমরা যখনই এইটুকুনি কোড লিখেছি দেখতে পাচ্ছি এখানে একটা ইনপুট বক্স এসে গেছে, এখানে আমরা যা কিছু ইনপুট দিতে পারছি। যেমন দ্বারা আমাদের অনেক জায়গায় আমরা যখন দেখি, প্রথম আমরা যাই তখন আমাদের নাম চায়, পাসওয়ার্ড দিতে বলে, তারপর আমরা এ করি। পাসওয়ার্ডটা দিই কোথায়? এরকম একটা ইনপুট বক্সেই দিই। নামটাও কোথায় দিই? আমরা এরকম একটা ইনপুট বক্সেই কিন্তু লিখি নাও। ঠিক আছে, ভালো। তো এখানে টাইপ আছে। আচ্ছা, আমি এরকম দ্বারা আরেকটা ইনপুট নিচ্ছি, যেখানেও টেক্সট। আচ্ছা থাক। আরেকটা ইনপুট নিচ্ছি, যেখানে আমরা টাইপটাকে কি করে দেবো? যেখানে আমরা টাইপটাকে করবো পাসওয়ার্ড। পাসওয়ার্ড। আচ্ছা, আরেকটা ইনপুট নিচ্ছি, যেখানে আমরা এই টেক্সটটাকে কি করে দেবো? টেক্সটটাকে আমরা করে দেবো নাম্বার। আচ্ছা, একটা বাটন বানাবো। ঠিক আছে, ফর্মের ভিতরে একটা বাটন থাকে সবসময়। বাটনটায় কি লিখবো? বাটনটায় লিখবো সাবমিট, কারণ আমরা একটা ফর্ম সাবমিট করি। ঠিক আছে, দেখতে পাচ্ছি প্রপার আমাদের কিন্তু একটা রেডি হয়ে গেছে। কি কেমন? প্রপার আমাদের একটা ফর্ম রেডি হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এর ভিতরে কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। টাইপ হচ্ছে কি? টাইপ হচ্ছে টেক্সট, যে কোন টাইপের আমরা ইনপুটটা নেবো, কি ইনপুট নেবো। টাইপ টেক্সট যখন আছে, এখানে আমরা যা ইচ্ছে লিখতে পারি, ও ইনপুট নেবে। আচ্ছা, এখানেও টেক্সট আছে মানে ও নেবেই। আচ্ছা, এখানে নাম্বার আছে মানে ও কিন্তু এখানে যে কোনো লেখা, সরি এটা সেকেন্ড নাম্বার, এখানে যে কোনো লেখাও নেবে না। ই ছাড়া যে কোনো লেখাও নেবে না। ই মানে এরর। ঠিক আছে, ই মানে এরর, তাই জন্য ও ইটা নিচ্ছে। ঠিক আছে, ই ছাড়া যে কোনো কিছু ও নেবে না। এখানে অনলি ও নাম্বার ছাড়া কিছু ইনপুট নেবে না। ঠিক আছে, আর এইখানে এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এখানেও হয়ে গেল আমাদের। অ্যান্ড এখানে কি আছে? পাসওয়ার্ড। মানে এখানে আমরা যা কিছু লিখি এইভাবে হাইড হয়ে থাকবে। যা কিছু লিখতে থাকি এখানে হাইড হয়ে থাকবে। কারণ পাসওয়ার্ড আমরা, একটা প্রাইভেসি জিনিস আছে, তার জন্য পাসওয়ার্ডটা আমরা সবাইকে দেখাই না। তো পাসওয়ার্ডটা এরকম হাইড হয়ে থাকে। তো এটাই হচ্ছে টাইপ। টেক্সটে কি হয়? টেক্সটে হচ্ছে এরকম যা কিছু আমরা ইনপুট দিতে পারি ও নিয়ে নেবে। নাম্বারে নাম্বার ছাড়া ও কিছু ইনপুট নেবে না। পাসওয়ার্ডে আমরা পাসওয়ার্ড যা কিছু দিতে পারি ও নিয়ে নেবে, বাট পাসওয়ার্ডটা আমরা তার মানে শো করবে না। আর একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার। এবার প্লেস হোল্ডারের কাজ কি? প্লেস হোল্ডারের কাজ হচ্ছে, আমি যদি এখানে লিখি ফার্স্ট নেম, কাজটা বুঝতে পেরে গেছি। ফার্স্ট নেম লিখেছি, এখানে ফার্স্ট নেম চলে এসেছে। বাট এটা একটু আবছা, এর অপাসিটি কম, এটা একটু ডিম। মানে এখানে আমায় বোঝাচ্ছে যে আমার এখানে আমার ফার্স্ট নেমটা লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, ব্যাস। এখানে ফার্স্ট নেমটা লিখতে হবে। আমি যখনই কিছু একটা লিখতে আরম্ভ করবো, এটা গায়েব হয়ে যাবে। আমি যখনই এখানে কিছু একটা লিখতে আরম্ভ করবো, এটা গায়েব হয়ে যাবে। হয়ে গেল। আচ্ছা, এই প্লেস হোল্ডারে কি লিখছি? এই প্লেস হোল্ডারে আমি লিখছি লাস্ট নেম। সেম কাজ হবে, হ্যাঁ সেম কাজ হবে, তাই জন্য এটা আর করে দেখাচ্ছি না, বেকার টাইম নষ্ট। অলরেডি ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে। নাম্বার। নাম্বারে কি দিচ্ছি? নাম্বারে দিচ্ছি ফোন নাম্বার। ফোন নাম্বার। আচ্ছা, এখানে কিন্তু আমি যখন লিখতে আরম্ভ করে দেবো তখন এটা গায়েব হয়ে যাবে একদম। আচ্ছা, পাসওয়ার্ড। পাসওয়ার্ডে কি দেবো? প্লেস হোল্ডার, হ্যাঁ পাসওয়ার্ড আবার কি? আমি যা ইনপুট চাইছি সেটাই আমার প্লেস হোল্ডারে লিখে দিতে হবে, ব্যাস। যাতে বুঝতে পারে যে আমার এখানে এটাই লাগবে। আচ্ছা, এবার যদি আমি একটা সিম্পল ফর্ম ফিল আপ করি, যেমন করে আমরা ফর্ম ফিল আপ করি আর কি, তেমন দ্বারা আমি যদি ফর্মটা ফিল আপ করে দিই, করে এই সাবমিট বাটনটায় ক্লিক করি, সাবমিট বাটনটা ক্লিক করি, ফর্মটা কিন্তু আমার চলে গেছে। ফর্মটা অলরেডি সাবমিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানটা পুরো খালি হয়ে গেছে, এখানে এমটি, কিছু নেই আর। ঠিক আছে, বাট এই সাবমিট, এই যে বাটনটা আছে, এটাকে যদি আমি ফর্মটাকে বাইরে লিখতাম, অ্যান্ড এটা যদি আমি ফিল আপ করতাম, এটা যদি আমি ফিল আপও করতাম অ্যান্ড সাবমিট বাটনটায় যদি এবার ক্লিক করি, আর কিছু হবে কি? না, হবে না। কারণ ফর্ম ট্যাগের বাইরে বের করে দিয়েছি না সাবমিট বাটনটাকে, তাহলে ও ওই ফর্ম ট্যাগের জন্য কাজ করবে কিভাবে? করবে না। কিন্তু এবার যদি করি, হ্যাঁ করবে, এবার করলো। ঠিক আছে, এবার আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, যেটা হচ্ছে রিকোয়ার্ড। ধরো আমার এই টাইপ আছে টেক্সট, এটারও টাইপ আছে টেক্সট। এই ফার্স্ট নেমের পাশে আমি একটা অ্যাট্রিবিউট দিচ্ছি যেটার নাম আছে রিকোয়ার্ড। ঠিক আছে, আমি কি করছি? আমি নাম লিখছি, বাট ফার্স্ট নেমটা আমি লিখছি না। ফোন নাম্বার দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, ফার্স্ট নেমটা আমি লিখছি না। লিখে যদি সাবমিট করি, ও কিন্তু ফর্মটা আমার নেবে না। প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এখানটা ভর্তি করো, না হলে আমি নিতে পারবো না। কারণ এখানে আমার লেখা, আমার মালিক আমায় বলে দিয়েছে যে রিকোয়ার্ড, এটা লাগবেই, এটা ছাড়া আমি নিতে পারবো না। যদি এবার আমি ফিল করি, হবে, হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস, এখানে আমি যদি দেখি, এখানে ফোন নাম্বার লিখেছি, এখানে পাসওয়ার্ড লিখবো না। যদি সাবমিট করি হবে, হ্যাঁ হয়ে যাবে, কারণ পাসওয়ার্ড তো আমি রিকোয়ার্ড লিখিনি নি। যদি আমার পাসওয়ার্ডও লাগে তাহলে আমার এখানে রিকোয়ার্ড লিখতে হবে।
তবে আমি দেখবো, আমি যদি এখানে নামও লিখে দিই, ফোন নাম্বারও লিখে দিই, কিন্তু পাসওয়ার্ড না দিই, তাহলে সাবমিট করলে হবে না। কারণ এটা রিকোয়ার্ড, এটা চাই, এটা প্রয়োজন। এটা না হলে হবে না, আমি নিতে পারবো না। এরকম ডাইরেক্ট বলে দেবে। এবার যদি সাবমিট করি হবে? হ্যাঁ, হয়ে যাবে। কেন হবে না? হয়ে গেল। ব্যাস। এইগুলো হচ্ছে কিছু ব্যাপার। ফর্ম হয়ে গেল, ইনপুট হয়ে গেল, মার্কিউ ট্যাগ আছে, টেক্সট এরিয়া আছে, সিলেক্ট আছে, সামারি আছে। আচ্ছা। তো মার্কিউ ট্যাগ কি? মার্কিউ ট্যাগ হচ্ছে, আমি এখানে লিখছি মার্কিউ, মার্কিউ ট্যাগ, বিহেভিয়ার, ডাইরেকশন সবকিছু দিয়ে দেবো, চাপ নেই। এখানে আমি লিখছি লোরেম, লোরেম এন্টার। কি দেখতে পাচ্ছি? টেক্সটটা চলতে থাকছে, চলতে থাকছে। তো মার্কিউ এর কাজ এটাই যে আমাদের একটা স্ক্রোলেবল টেক্সট বানিয়ে দেয়। ঠিক আছে, মার্কিউ এর মাধ্যমে আমরা একটা স্ক্রোলেবল টেক্সট পাই, যেটা চলতে থাকে এরকম দ্বারা। বিহেভিয়ার কি, ডাইরেকশন কি, এই জিনিসটা আমরা দেখবো পরে। ঠিক আছে, এই জিনিসটা আমরা পরে দেখবো, কারণ আমাদের মার্কিউ ট্যাগটা লাগে না। মার্কিউ ট্যাগটা অনেক রকম ভাবে কাজ হয়, যদি সবটা বলতে চাই না, মাথার মধ্যে গুলিয়ে ঘেটে খাওয়া হয়ে যাবে। তার জন্য আমাদের যেটা কাজ আজকে আমরা যেগুলো শিখছি, হ্যাঁ, যেগুলো শিখছি আমি ভালো করে বলে দিই। মোটামুটি এই সমস্ত কিছু আমাদের মনে থাকবে। ঠিক আছে, এগুলো বেসিক, H1 এই থেকে H6, HR, তারপর BR, প্রি ট্যাগ, পি ট্যাগ, BIU, এই ট্যাগগুলো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এগুলো মোটামুটি মনে থাকে আমাদের। বাটন ট্যাগ, ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ, এগুলো মনে থাকে। বাট যদি আমি ভালো করে বলি, যেগুলো আমাদের অ্যাকচুয়াল দরকার লিস্টের দিকে, অর্ডার লিস্ট, আমি 4টে কাজ দিচ্ছি আজকে। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, টেবিল আর ফর্ম। এই 4টে জিনিস আমায় খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আজকে কি আজকেই, আমি যেদিন ভিডিওটা দেখছি সেদিনই আমায় প্র্যাকটিস করে নিতে হবে, না হলে কিন্তু ভাই প্রবলেম আছে। মার্কেওটা এত লাগে না, তার জন্য আমি বলছি ওটার উপর এখন অত ফোকাস করতে হবে না। তারপর আছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াতে কি হয়, আমরা যখন দেখি, আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলে সেখানে কিছু রিভিউ সেকশন দেখতে পাই, যেখানে ইউজাররা তাদের রিভিউ দেয়। সেটা কোথায় দেয়? টেক্সট এরিয়ার মধ্যে দেয়। টেক্সট এরিয়া দিয়ে আমি একটা কি করলাম, এখানে আমার নেম আছে, আইডি আছে, কলামস আছে, রো আছে, যে 30টা কলাম, 10টা রো। টেক্সট এরিয়ার মধ্যে আমি কি করছি, লোরেম লিখছি, লোরেম লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। এটাকে আমি চাইলে ছোটও করতে পারি, বড় করতে পারি, ছোট বড় সব করতে পারি। হ্যাঁ, তো এটার মধ্যে কি হয়েছে, আমায় বলেছে 30টা কলাম, মানে আমার এখানে 30টা কলাম, 10টা রো। এবার এখানে আমরা চাইলে আমরা কিছু লিখতেও পারি। হ্যাঁ, টেক্সট এরিয়াতে আমরা যদি চাই, এখানে আমরা লিখতে পারি। এটাই হচ্ছে টেক্সট এরিয়ার ইয়ে। আমরা এখানে চাইলে এরকম দ্বারা কেটেও দিতে পারি, যে লেখাটা ছিল আমাদের সেটা আমরা কেটে দিতে পারি। হ্যাঁ, কেটে দিয়ে এখানে আমরা আমাদের ইনপুটটাও দিতে পারি। এটা হচ্ছে টেক্সট এরিয়ার কাজ। টেক্সট এরিয়া যদি ভালো করে বুঝতে চাই, টেক্সট এরিয়া যদি ভালো করে বুঝতে চাই, দেখতে পারি এখানে আমাদের একটা লেখা আছে। হ্যাঁ, টেক্সট এরিয়ার ভিতরে আমাদের একটা লেখা আছে, বাট এখানে দেখাচ্ছে না, কারণ এখান থেকে আমরা টেক্সট এরিয়ার লেখাটাকে কেটে দিয়েছি। বাট এবার যদি আমি রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে টেক্সট এরিয়ার লেখাটা এসছে। এটাকে আমি সিলেক্ট করে আবার কেটে দিতে পারি। তো জিনিসটা কি, এবার যদি আমি এখানে কিছু ইনপুট দিয়ে দিই, হ্যাঁ, তো এখানে কিন্তু ওই জিনিসটাই শো হবে। টেক্সট এরিয়াতে হচ্ছে যেটা আমার লেখা আছে সেটাকে আমি, যেটা আমার বাই ডিফল্ট লেখা আছে সেটাকে কেটে আমি আমার মতো কিছু লিখতেই পারি। টেক্সট এরিয়ার সিম্পল মানে এটা। আচ্ছা, তারপর কি আছে, সিলেক্ট। সিলেক্ট ট্যাগটাও খুব ভালো। সিলেক্ট ট্যাগ আমরা দেখে থাকি ন্যাপবারে। সিলেক্ট, সিলেক্ট যখনই দিয়েছি তখনই দেখতে পাচ্ছি কি এখানে আসছে। হ্যাঁ, এখানে কি আসছে, এখানে একটা সিলেক্টেড এ আসছে। ঠিক আছে, এখানে আর একটা ট্যাগ আমাদের দেওয়া হয় না, সেটা একটু দিয়ে দিই, যেটা হচ্ছে, আরে ভাই কি আউট হয়, যেটা হচ্ছে এখানে যদি লিখে দিই, এখানে এইভাবে লিখে দিই, অপশন। এখানে আমাদের আর একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে অপশন ট্যাগ, সিলেক্টের সাথেই। হ্যাঁ, তো এই যে সিলেক্ট আছে, সিলেক্টের ভিতরে আমরা কি নেবো, অপশন ট্যাগ নেবো। অপশন ট্যাগের ভ্যালু আছে, প্রথমে এটা মাথায় রাখতে হবে, যেটা ইন্ডেক্স থাকবে। ঠিক আছে, যেটা ইন্ডেক্স মানে কি, যেটা একদম প্রথমে আছে সেটার ভ্যালু 0 থাকবে, 0 থেকে কাউন্ট হবে। এখানে কি দেবো, এখানে দেবো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, কি দেখতে পাচ্ছ, এখানে প্রথমে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। ঠিক আছে, বাট এখানে আমরা এরকম দ্বারা কিছু দেবো না, এখানে দেবো কি স্টেট। সিলেক্ট, সিলেক্ট স্টেট, কি হবে না, এইরকম দেখাবে যে সিলেক্ট স্টেট। এবার কি হবে, এই সেম জিনিস অপশন, অপশন করে এইভাবে। এবার এখানে যদি সিলেক্ট স্টেটের জায়গায় আমি লিখি ওয়েস্ট বেঙ্গল, দিল্লি,
বাই এরকম লিখে দিই অ্যান্ড ভ্যালুগুলো এবার চেঞ্জ করবো 0 1 2 3 কি দেখতে পাবো এরকম দাঁড়া ব্যাস আর কি কিছু চাই একদমই চাই না হয়ে গেছে কাজ শেষ সিলেক্ট করে দাও ব্যাস সিলেক্ট করে দাও ব্যাস সিলেক্ট করে দাও সিলেক্ট করে দাও একদম কাজ শেষ হ্যাঁ শেষ তাহলে সিলেক্ট ট্যাগও আমাদের হয়ে গেল আমাদের এই যে চারটে ট্যাগ প্রথমে বললাম চারটে ট্যাগ যে প্রথমে বললাম ফর্ম ট্যাগ টেবিল ট্যাগ তারপর ওয়েল ইউএল ট্যাগ ওটার সাথে সাথেই কিন্তু আমাদের এই সিলেক্ট ট্যাগটাকেও একটু প্র্যাকটিস করে নিতে হবে যার সাথে আরেকটা ট্যাগ আমাদের প্র্যাকটিস করতে হবে যেটা হচ্ছে ডিটেলস ট্যাগ যেটা এখানে লেখা নেই বাট ওটা অ্যাকচুয়ালি কিসে পড়ে ওটা পড়ে আমাদের সিমেন্টিক ট্যাগের ভিতর ডিটেলস ট্যাগ আছে না এখানে সিমেন্টিক ট্যাগস এর ভিতর এটা কিন্তু আমাদের এখানের একটা ট্যাগের সাথে খুব তার মানে ইয়ে এই সামারি ট্যাগের সাথে খুব লিঙ্ক আছে ঠিক আছে তো এখানে আমি যদি দেখিয়ে দিই ডিটেলস ট্যাগ কেমন দাঁড়া এখানে আমি লিখছি ডিটেলস क्या हो रहा है ये ডিটেলস ট্যাগ যদি লিখি ডিটেলস এর ভিতরে আমি কি দেবো সামারি দেবো সামারি দিয়েছি এখানে আমি কি দেখতে পাচ্ছি এখানে একটা এরকম তীর চিহ্ন এসে গেছে তাই ঠিক আছে এবার এখানে আমি যদি কিছু লিখি ঠিক আছে এখানে আমি লিখছি শো মোর শো মোর তো এখানে এরকম আছে এখানে যদি ক্লিক করি এবার এখানে আমি দেখতে পাবো এখানে আবার আমার ওই অপশনই কাজ আছে হ্যাঁ এখানে এরকম দ্বারা আমি যদি এখানে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করে দিই এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি কি এখানে এরকম দ্বারা শো হয়ে যাচ্ছে এখানে যা কিছু হয় হ্যাঁ এখানে ইউএলএলআই যা কিছু ইউজ করতে পারি ঠিক আছে সামারির সাথে সাথে তো এখানে অ্যাকচুয়ালি ডিটেলস আর সামারির কাজ কি আমরা বুঝতে পারলাম কি ডিটেলস আর সামারির কাজ হচ্ছে সামারি এটা বলে আর ডিটেলস হচ্ছে এই যে অ্যাকচুয়ালি এই অ্যারোটা কাজ করছে এটা হচ্ছে ডিটেলস এর কাজ তো আজকের জন্য কিন্তু আমাদের তাড়াহুড়ো করেই হোক বা একটু আস্তে আস্তেই হোক ডিটেলস এইচটিএমএল কিন্তু আমরা পুরোপুরি ডিটেলসে জেনে নিয়েছি যতটুকু অ্যাকচুয়ালি আমাদের দরকার সিম্যান্টিক ট্যাগ ছাড়া এবং নন সিম্যান্টিক ট্যাগ ছাড়া যতটুকু আমাদের দরকার সমস্তটা কিন্তু আমরা করে ফেললাম এইচটিএমএল দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় শেষের দিকে ঠিক আছে সিম্যান্টিক ট্যাগের কিছুই নেই সিম্যান্টিক ট্যাগের কি আছে সিম্যান্টিক ট্যাগ কিছুই না সিম্যান্টিক ট্যাগের মধ্যে আছে ডিটেলস ফুটার হেডার ন্যাভ সেকশন সামারি আচ্ছা সামারিটা তো অলরেডি আমাদের এতে পড়ে যাচ্ছে না তো সিম্যান্টিক ট্যাগের মধ্যে দুটো ট্যাগ অলরেডি আমাদের হয়ে গেল ডিটেলস আর সামারি ট্যাগ হয়ে গেল তাহলে আবার কি চাই অ্যান্ড ডিপ আর স্প্যান এখানে নন সিম্যান্টিক ট্যাগের মধ্যে পড়ে আছে যেটা আমরা পরের ভিডিও দেখে নিচ্ছি আবার কি এটার জন্য একটা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও কেন দিচ্ছি কারণ এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের সব থেকে বড় একটা পার্ট বলে আমরা বিশ্বাস করে থাকি সিম্যান্টিক ট্যাগ আর নন সিম্যান্টিক ট্যাগের মধ্যে আমরা গোটা ওয়েব ডেভেলপমেন্টটাকে তার মানে বেছে রাখি তার জন্য হচ্ছে এটার জন্য আমি একটা আলাদা করে ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে দেবো বলে ভেবেছি ঠিক আছে তো আজকের জন্য মোটামুটি এতটাই ঠিক আছে এনাফ আছে তো মোটামুটি এই জিনিসগুলোই তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো কেমন দ্বারা প্র্যাকটিস না যতক্ষণ না কোড নিজে লিখছো ততক্ষণ এরকম দ্বারা যতই টিউটোরিয়াল গুলো অ্যাকচুয়ালি দেখে নাও কিছু কোনো লাভ হবে না ঠিক আছে কোনো লাভ হবে না তো সবার আগে যেটা কাজ ওয়েল প্র্যাকটিস করো ইউএল প্র্যাকটিস করো টেবিল প্র্যাকটিস করো এইভাবে অত টি আর টিডি এরকম দ্বারা না জাস্ট ওয়েল প্র্যাকটিস করো ইউএল প্র্যাকটিস করো টেবিল ট্যাগ প্র্যাকটিস করো টেবিল ট্যাগ যখন বলে দেবে না আমাদের একটা টেবিল বানিয়ে দাও তখন অলরেডি মাথার মধ্যে চলে আসবে যে প্রথমে আমার টিআর নিতে হবে তার ভিতরে টিএইচ আবার একটা টিআর নিতে হবে তার ভিতরে টিডি আবার টিআর নাও আবার টিডি নাও আবার টিআর নাও আবার টিডি নাও ওই রকম দ্বারাই মনে হবে ঠিক আছে যখন আমাকে কেউ বলে দেবে একটা ওয়েল বানাও একটা অর্ডার লিস্ট বানিয়ে দাও তখন আমার মাথায় কিন্তু চলে আসবে যে একটা ওয়েল ট্যাগ নিতে হবে তার ভিতরে আমার এলআই ট্যাগ নিয়ে নিতে হবে যতগুলো আমাদের আর কি লিস্টের দরকার যতগুলো অপশনের দরকার আর কি আচ্ছা ইউএল ট্যাগ একটা আনঅর্ডার লিস্ট বানিয়ে দাও সেম ব্যাপার একটা ইউএল ট্যাগ নিলাম তার ভিতরে এলআই যতগুলো লাগবে ততগুলো নেবো ব্যাস এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে ফর্ম ট্যাগ ফর্ম ট্যাগেরও সেম জিনিস ফর্মের ভিতরে আমাদের ইনপুট নিতে হবে ইনপুট ট্যাগ যতগুলো ইনপুট চাই ততগুলো দিয়ে দাও ইনপুটের টাইপ দাও যে আমরা কোন কেমন দ্বারা ইনপুট নিতে চাই প্লেস হোল্ডার দাও তো যে ইনপুটটা নিতে চাই সেটার নামটা এখানে লিখে দাও আর সেটা জরুরি কিনা সে যদি জরুরি হয় তাহলে রিকোয়ার্ড না হলে এমনি ছেড়ে দেবো নিয়ে একটা বাটন বানিয়ে দাও বাটন বানিয়ে সাবমিট বাটন হয়ে যাও ব্যাস আর কি অ্যান্ড এখানে সিলেক্ট এরকম দ্বারা সিলেক্ট বানিয়ে দাও সিলেক্টের ভিতরে অপশন লাগিয়ে দাও অপশনের ভ্যালু কি অপশনের ভ্যালু 0 থেকে শুরু হবে 0 1 2 3 4 এরকম করে চালু হবে ব্যাস অপশন ট্যাগের ভিতরে আমাদের অপশনের নামগুলো লিখে দাও আবার কি তারপরে আছে ডিটেলস ডিটেলসের ভিতরে আমাদের স্যামারি ট্যাগ নিয়ে নাও যে অ্যাকচুয়ালি হেডিংটা দিচ্ছে চাই সেটা স্যামারি ট্যাগের ভিতর দাও আর তারপর অপশন হোক বা ইউএলএলআই হোক যা কিছু দিয়ে একটা লিখে দাও ব্যাস মিটে গেল ঝামেলা এই জিনিসগুলো এই কিছু জিনিসগুলো আমাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত ঠিক আছে তারপরের দিন আমাদের ভিডিও অ্যান্ড ইমেজ ট্যাগটা ভালো করে প্র্যাকটিস করা দরকার অ্যাঙ্কার ট্যাগটা আছে তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগটা আর মোটামুটি এগুলো প্র্যাকটিস করার দরকার পড়ে না ঠিক আছে এগুলো জাস্ট মাথার মধ্যে রাখলেই হবে অ্যান্ড ফুল ফর্মগুলো মনে রাখলেই হয়ে যায় ঠিক আছে তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো